আসসালামু আলাইকুম। খুব দ্রুত সময়ের মধ্যে সরকার 48 স্পেশাল বিসিএস এর একটা প্রজ্ঞাপন জারি করলো এবং বলল যে খুব ১-১.৫ মাস সময়ের মধ্যে অর্থাৎ ১৮ জুলাই সেই বিসিএস এর প্রিলিমিনারি হতে যাচ্ছে। তো খুবই দ্রুততর সময়ের মধ্যে এইরকম বিসিএস প্রিলিমিনারি বিশেষ করে যারা নতুন, যারা ইন্টার্ন করছেন বা যারা আসলে প্রিপারেশন এর আগে সুযোগ পাননি তাদের জন্য এটা খুবই শকিং একটা ব্যাপার ছিল। তো জেনারেল পার্ট এবং ডেন্টাল অথবা মেডিকেল পার্ট এখানে ১০০ করে নাম্বার রয়েছে। তো এর মধ্যে ডেন্টাল বা জেনারেল পার্ট অনেকের হয়তোবা যেহেতু মেডিকেল ব্যাকগ্রাউন্ড এর পড়া সেক্ষেত্রে তাও কিছুটা আইডিয়া আছে। কারো ক্ষেত্রে যারা আগে কোচিং করেননি বা যারা আগে বেসিক প্রিপারেশন নেননি তাদের জন্য জেনারেল পার্ট একটা মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন এই জেনারেল পার্টের ১০০ নাম্বারের প্রিপারেশন আসলে কিভাবে নিবেন? সেই সম্পর্কিত আজকের ভিডিওটি কতটুকু মানে ১ মাস ১.৫ মাসের ভিতরে কতটুকু সহজভাবে এই ১০০ নাম্বারের প্রিপারেশন আপনি নিতে পারেন সেই সম্পর্কে আপনাদেরকে আজকে কিছু টিপস দেওয়ার ট্রাই করব। তো ১ম কথা হচ্ছে আসলে দেখেন এটা স্পেশাল বিসিএস, জেনারেল বিসিএস এবং স্পেশাল বিসিএস এর মধ্যে যে তফাৎটা, ফার্স্ট তফাৎটা হচ্ছে এটা আসলে প্রিলিমিনারি পরীক্ষা না, এটা রিটেন পরীক্ষা। অর্থাৎ আপনি এখানে জেনারেল যে বেসিস গুলো হয় সেখানে এই ব্যাপারটা থাকে যে আপনি জাস্ট কাটমার্কটা পার করতে পারলেই কিন্তু আপনার হচ্ছে। কিন্তু স্পেশাল এর ক্ষেত্রে এটা যেহেতু রিটেন হিসেবে গণ্য হয় অর্থাৎ আপনি এখানে যত মার্কস আনতে পারবেন তত আপনি ক্যাডার পাওয়ার দিকে আগায় গেলেন। অর্থাৎ আপনার ভাইবা এবং এই যে প্রিলিমিনারি হচ্ছে দুটোর কিন্তু দুটোর নাম্বার যোগ করেই কিন্তু আপনার রেজাল্ট হবে। সো আপনি এখানে যতটুকু ভালো করতে পারেন সেটা ততটুকু আপনি নির্ভর থাকবেন ভাইবার সময়। এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যে স্পেশাল বিসিএস যেহেতু এখানে সিট সংখ্যা অনেক বেশি, প্রতিযোগিতা জেনারেলের চেয়ে তুলনামূলক কম থাকে। আবার কিছু ক্ষেত্রে বলা যায় যে প্রতিযোগিতা বেশি থাকে কারণ সাধারণত জেনারেল বিসিএস হলে অনেকেই বিসিএস দিতে চায় না। কিন্তু স্পেশাল হলে ইচ অ্যান্ড এভরিওয়ান যারা আসলে উম আমাদের মেডিকেল প্রফেশন বা ডেন্টাল প্রফেশন এ আছে তারা চেষ্টা করে একবার ট্রাই করে দেখি হয় কিনা। কারণ যেহেতু খুব কম সময়ের মধ্যে এখানে আপনার ৩-৪ বছর ধরে ধৈর্য ধরে বসে থাকা লাগতেছে না, অনেকগুলো স্টেপ পার করা লাগতেছে না। সো এই কারণে স্পেশাল বিসিএস এর প্রতি একটা ঝোঁক আছে। তো যারা নতুন, যারা নতুন তাদের জন্য আসলে কিছু মোটিভেশন দিয়ে শুরু করি। যারা আসলে এখানে ফ্রেশ ব্লাড একেবারেই যারা আসলেই বললাম যারা আগে বিসিএস এর প্রিপারেশন নেননি, অর্থাৎ যাদের জেনারেল পার্ট নিয়ে কোন ধারণা নেই তাদের জন্য আমি কিছু কথা বলব প্রথমত যখন আপনি দেখলেন যে এত কম সময় তখন কিন্তু আপনি আ ইউ আর আউট অফ ইউর ওন মাইন্ড যে আসলে আমি কি করব? বা ধরো এট এ লস অবস্থায় আছেন, পাজলড অবস্থায় আছেন বা কারো ক্ষেত্রে যে আপনারা ইউ আর মিটিং দ্য ট্রাভেল হাফওয়ে অর্থাৎ আপনি হুট করে এই সমস্যার মধ্যে দিয়ে পড়ছেন যে আসলে আপনি জেনারেল পার্টের ১০০ নাম্বারের এত বিশাল সিলেবাস কিভাবে কভার করবেন? তো কেউ হয়তো বাই বা এ মানে প্রিপারেশন শুরু করেছেন বাই ফিটস অ্যান্ড স্টার্টস অর্থাৎ খুবই রেগুলার এফোর্টস দিচ্ছেন। ঢিলেঢালি করছেন বা কিভাবে পড়বেন, আসলে কতটুকু পড়বেন, কোথা থেকে পড়বেন কিছু মানে আইডিয়া হচ্ছে না এখনো। তো আবার কেউ ভাবছেন যে আসলে আমি এত কম সময় পেয়েছি, আমি নতুন বা যারা অলরেডি অনেকদিন প্রিপারেশন নিচ্ছে, যারা এফসিপিএস, এমএস করছে তারা তো আমার চেয়ে আগেই আছে। তো আমি এই যে এতগুলা কষ্ট করে পরিশ্রম করব, এটা আসলে অ্যাকচুয়ালি ইট উইল এন্ড ইন স্মোক অর্থাৎ ফিউটাইল একটা আমার জন্য এফোর্ট হচ্ছে। তো আমি কি আসলে প্রিপারেশন নিবো না? তাদের জন্য বলব যে ভাই প্রিপারেশন নিলে এক তো হচ্ছে আপনি প্রিপারেশন না নিলে কোনো চান্স থাকতেছে না। প্রিপারেশন নিলে আপনি ১০০% চান্সে থাকবেন যে আপনি টিকবেন। বিকজ বিসিএস এর যে মানে প্রিলিমিনারি হোক বা ভাইভা হোক সেখানে আসলে আ ডিটারমিন করা কঠিন যে কে ভালো প্রার্থী, কে ভালো প্রার্থী না। এটা আসলে আপনার এই ১ মাসের এফোর্ট এ অনেক কিছু বদলে দিতে পারে। সো আমি বলব যে উইথআউট এনি হেজিটেশন আপনি যদি প্রিপারেশন না নিয়েও থাকেন এতদিন, তাহলেও আপনার যে সময়টুকু আছে সেই সময়টাতে আপনার বেস্ট দেওয়ার চেষ্টা করেন। আপনার হার্ট অ্যান্ড সোল ট্রাই করেন। বিকজ দেখেন স্পেশাল বিসিএস সবসময় আসে না। সো এটা আমি বলব যে মেক hay while the sun shine মানে ঝোপ বুঝে কোপ মারা। স্পেশাল বিসিএস হলো এমন একটা ব্যাপার যে আপনি এমন একটা সুযোগ আপনি পাইলেন, এই সুযোগটাকে আপনি ঝোপ বুঝে যদি কোপ মারেন তাইলে কিন্তু আপনি এই যে ক্যাডার হওয়ার যে যন্ত্রণা বা নরমাল জেনারেল বিসিএস এর যে প্যারা সেটা থেকে আপনি কিন্তু বেঁচে যাইতে পারেন। তাই বলব স্পেয়ার নো পেইনস অ্যান্ড আপনি আপ অ্যান্ড ডুইং ওয়ে যতটুকু পারেন চেষ্টা চালায় যেতে থাকেন। এরপরে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা যেহেতু এটা স্পেশাল বিসিএস এবং সময় কম, আপনি আসলে এখানে আউট অ্যান্ড আউট বা থ্রো অ্যান্ড থ্রো প্রিপারেশন নেয়ার আপনার কিন্তু কোন সুযোগ নেই। আপনাকে একটু ট্রিকি হয়ে একটু কম করে মানে পড়াশোনাটা করতে হবে যে কতটুকু কম সময়ের ভিতরে কতটুকু কম পড়ে আসলে প্রিপারেশনটাকে কমপ্লিট করা যায়, সেই একটা ওয়ে আপনাকে বের করতে হবে। এই ওয়ে বের করার ক্ষেত্রে আবার অনেকের মধ্যে এই ধরনের একটা
থাকে যে আমি এই পার্ট নিয়ে পড়বো না তেমন একটা, বা এই সাবজেক্ট পড়বো না, ওই সাবজেক্ট। আমার এখানে হচ্ছে যে আপনার যদি কোনো জায়গায় অ্যাকিলিস হিল থাকে, অর্থাৎ অ্যাকিলিস হিল সেটা হচ্ছে যে আসলে একজন গ্রিক যোদ্ধা ট্রোজান ওয়ারের কথা আপনারা জেনে থাকবেন, ইলিয়াড ওডিসির কথা জেনে থাকবেন, মহাকাব্য। সেই মহাকাব্যের যে হিরো অ্যাকিলিসের কিন্তু দুর্বলতার জায়গা ছিল তার হিলে, অর্থাৎ ওখানে আল্টিমেটলি ওখানে আঘাতের ফলে সে মারা যায়। তো ঠিক একইভাবে আপনার কিন্তু এরকম দুর্বলতার জায়গাগুলো যদি থাকে সেটাকে এখনই ঠিক করেন। কোন সাবজেক্টকে দুর্বল রাখলে কিন্তু আপনার জন্য সেটা মাথা ব্যথার কারণ হইতে পারে। তাই সাবজেক্ট কোন সাবজেক্ট যদি দুর্বল থাকে সেটাকে একটু হলেও সময় দেন। একদমই ফেলে মানে ওটাকে আপনি টিক মার্কস থেকে বের করে দিলেন যে আমি এটা থেকে দাগাবো না বা আমি এটা থেকে একেবারে প্রিপারেশন নিবো না। এমন মেন্টালিটি থেকে বের হয়ে আসেন। আর যাই পড়েন একটু ভালো করে পড়েন, অ্যান্ড এই পুরো মোটিভেশনের বটম লাইন হচ্ছে যে সময়টুকু আছে এই সময়ে কতটুকু এফেক্টিভলি আপনি সময়টা কাজে লাগিয়ে জেনারেল পার্টের প্রিপারেশন নিবেন সেটা এখন আমি বলব। প্রথমত আমরা দেখি জেনারেল পার্টের ১০০ নম্বরের বিভাজন কিভাবে করলো পিএসসি। প্রথমত বাংলা ভাষায় আছে ১৫ নাম্বার, বাংলা সাহিত্যে ৫ নাম্বার, ইংরেজি গ্রামারে ১৫ নাম্বার, ইংরেজি লিটারেচারে ৫ নাম্বার, বাংলাদেশ বিষয়াবলীতে ২০ নাম্বার, আন্তর্জাতিক বিষয়াবলীতে ২০ নাম্বার, আর গাণিতিক যুক্তিতে ১০, মানসিক দক্ষতায় ১০। এখানে বাংলা ভাষা এবং সাহিত্য, ইংরেজি গ্রামার এবং ইংরেজি লিটারেচার এখানে ৫, ১৫ যে ডিভিশন এটা পিএসসি মানে না। আমরা যে গত ৪২ এবং ৩৯ বিসিএস এর প্রশ্ন এনালাইজ করে দেখলাম যে আসলে পিএসসি ঠিক একইভাবে কখনো এমন হইতে পারে পিএসসি সাহিত্য থেকে বেশি প্রশ্ন দিতে পারে ৫ এর বেশি, আবার কমও দিতে পারে। সেটা অ্যাকচুয়ালি বলা কঠিন যে কতটুকু দিবে। তো আসেন এবারে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আমরা দেখি যে আসলে আপনি কিভাবে প্রিপারেশন নিবেন। যারা একেবারেই নতুন তাদের জন্য আসলে কিছু উদাহরণ দিয়ে শুরু করি বাংলা ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রে। বাংলা সাহিত্যের ক্ষেত্রে দেখেন যে আপনার কাছে এই ধরনের আপনার প্রশ্ন আসতে পারে যে, "আপনা মাংসে হরিণা বৈরী" বা "বর শুন গোহালি কিমু দুঃখ বলং দে।" অর্থাৎ এই যে দুটো লাইন আমি বললাম, এই লাইনগুলো হচ্ছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদের লাইন। চর্যাপদ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এটা ১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে আবিষ্কার করে নিয়ে আসেন এবং ১৯১৬ সালে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশ করেন। তো এই যে চর্যাপদ এটা আসলে আমাদের বাংলা ভাষার আ যে প্রাচীনতম নিদর্শন হিসেবে, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে ধরা হয় এবং বাংলা সাহিত্যের যে ৩ টে যুগ বিভাগ করা হয়, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, এটা প্রাচীন যুগের আসলে একমাত্র নিদর্শন হিসেবে এটাকে ধরা হয়। তো এই চর্যাপদে তখনকার সময় বৌদ্ধ সহজিয়া যারা সাধু ছিলেন, বৌদ্ধ সাধক ছিলেন, তারা তাদের আ যে অন্তরের যে ভাব বা তারা তাদের শিষ্যকে শিখানোর জন্য বা তাদের পরবর্তী প্রজন্মকে শিখানোর জন্য তাদের যে গূঢ় রহস্য অর্থাৎ তাদের যে সাধু তত্ত্ব সেটাকে তারা হচ্ছে যে কিছু আ আ কবিতার ছলে সেগুলাকে প্রকাশ করেছেন। ঠিক একইভাবে এই যে আমি ২ টো লাইন পড়লাম সেগুলোও সেরকম কিছু প্রভাব। যেমন হচ্ছে আপনা মাংসে হরিণা বৈরী। এই লাইনটার অর্থ কিন্তু খুব সুন্দর যে হরিণ তার মাংসের জন্যই শিকারের মানে কবলে পড়ে। মানে হরিণের মাংসই তার শত্রু। মাংসর কারণেই হরিণকে শিকারের সম্মুখীন হইতে হয়। এরপরে বর শুন গোহালি কিমু দুঃখ বলং দে। এইটা ৩৯ নম্বর পদ চর্যাপদের কবি সরহপা এটা লিখেছেন। এই লাইনের অর্থ হচ্ছে যে আপনার দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। খুব কমন আমরা পরিচিত একটা জিনিস। ঠিক এরকম ইন্টারেস্টিং জিনিস চর্যাপদে আছে এবং এটা আপনার পরীক্ষায় আসতে পারে যে হ্যাঁ, এই লাইনটা কোন আ আসতে পারে যে এই লাইনটা আমরা কোন গ্রন্থ থেকে পেয়েছি অথবা হইতে পারে এটা কোন কবি লিখেছেন, কত নম্বর পদ হইতে পারে। এরকম আরো একটা আমরা কবিতা পড়ি যে "তালত মোর ঘর নাহি পরবেশী, হাঁড়িতে ভাত নাই নিতি আবেশী, ব্যঙ্গ সংসার বরহিল যায়, দুহিল দুধ কি বেন্টে সামায়।" এটা ডেনঢন পা লিখেছেন কবি। ডেনঢন পা এখানে আসলে বলতে চাচ্ছেন যে "টালত মোর ঘর নাহি পরবেশী" অর্থাৎ টিলার উপর আমার ঘর, আমার কোনো প্রতিবেশী নাই। হাঁড়িতে ভাত নাই নিতে আবেশী যে আমার হাঁড়িতে ভাত নাই, আমি নিত্য উপবাস থাকতেছি। ব্যঙ্গ সংসার বরহিল যায়। ব্যাঙের মতো সংসার বেড়েই যাচ্ছে। দুহিল দুধ কি বেন্টে সামায়। যে দুধ একবার দোয়া হয়ে গেছে সেটা কি গরুর বাটে ফেরত যাবে কিনা? তো এখানে কবি খুব দুঃখ দুর্দশার একটা চিত্র ফুটিয়ে তুলেছেন। কিন্তু এখানে আসলে কোন একটা গূঢ় রহস্য আছে। এই যে ভাষাগুলো এগুলো আপনার কিছু বুঝতেছি মনে হচ্ছে এরকম, আবার কিছু বুঝতেছি না। তো এইজন্য আ তখনকার সময় যে হরপ্রসাদ শাস্ত্রী বা হচ্ছে সুনীতিকুমার চট্টোপাধ্যায় তারা এই চর্যাপদের ভাষাকে তারা বলেছিলেন যে এটা সান্ধ্য ভাষা, সন্ধ্যা ভাষা। সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা মানে কি? যে
সন্ধ্যার মতো, সন্ধ্যায় যেমন আলো আঁধারি থাকে এই ভাষাটাও তেমনই আলো আঁধারির মতো। আমরা কিছু বুঝতে পারি, কিছু বুঝতে পারি না। তো এই যে আলোচনা করলাম এখান থেকে কিন্তু একটা প্রশ্ন চলে আসতে পারে চর্যাপদ রিলেটেড। এরপরে ধরেন আপনার বাংলা সাহিত্যের ক্ষেত্রে এটা তো বললাম। বাংলা ভাষার ক্ষেত্রে, ব্যাকরণের ক্ষেত্রে আপনি ছোটবেলা থেকেই সমাস পড়েছেন, বহুব্রীহি সমাস, বহুব্রীহি আছে যার। বহুব্রীহি সমাসের এই যে বহুব্রীহি শব্দটা, এটা মানে হচ্ছে ব্রীহি মানে হচ্ছে ধান, যে যার অনেক ধান আছে, তারে বলা হয় বহুব্রীহি। তো এই শব্দটাই হচ্ছে বহুব্রীহি সমাসের একটা উদাহরণ। তো এরকম জিনিস আসবে যে এটা আসলে কোন সমাস, বা আমরা পড়ে আসছি যখন 8, 9, 10 এ পড়ছিলাম যে উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস, রূপক কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। যেমন আমরা পড়েছি যে তুষারের ন্যায় শুভ্র, তুষার শুভ্র। আমরা পড়েছি পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহ। তো তুষারের ন্যায় শুভ্র, এখানে এই শুভ্র মানে তুষারের মতো সাদা যে একটা ধর্ম, যে এই তুষারের মতো সাদা, এই সাদা একটা সাধারণ ধর্ম থাকায় এটার নাম উপমান কর্মধারয়। আর যেখানে পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায় কি তেজি নাকি পুরুষ সিংহের ন্যায় গরম, এরকম কোনো ধর্মের কথা বলা নাই। এজন্য এটাকে বলা হচ্ছে উপমিত। এই যে ডিফারেন্স, স্লাইট ডিফারেন্স, এটাই একটু রিভিশন দেন, এইরকম প্রশ্নই আসবে। এবার রূপক কর্মধারয় আমাদের মনে আছে বিষাদ রূপ সিন্ধু, বিষাদ সিন্ধু, মনোরূপ মাঝি, এরকম জিনিসগুলাই বারবার আসবে। আর মধ্যপদলোপী কর্মধারয় সমাস একেবারেই সহজ, যে সিংহ চিহ্নিত আসন, সিংহাসন চিহ্নিত মাঝখানের মধ্যপদটা কি বিলুপ্ত হয়ে গেল, এই জন্য এটার নাম মধ্যপদলোপী কর্মধারয় সমাস। ঠিক এই জিনিসগুলোই কিন্তু আসবে। আসতে পারে যে যেমন খুব ছোট আমরা অনেকবার এই উক্তিটা পড়েছি যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। মধ্যযুগের কবি ভারতচন্দ্র রায়গুণাকর একজন নাগরিক কবি ছিলেন। আসলে মধ্যযুগের উনি সর্বশেষ কবি, বিখ্যাত কবি। তো ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদা মঙ্গল, মঙ্গল কাব্যের একটা অংশ যে অন্নদা মঙ্গল। এই অন্নদা মঙ্গল কাব্যের একটা লাইন যে ঈশ্বরী পাটনি, যে অর্থাৎ যিনি খেয়া পারাপার করে। এই দেবী অন্নদা জিজ্ঞেস করছিলেন, "তোমার উইশ কি? মানে তুমি কি চাও?" তখন উনি বলছেন যে, "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।" সোনা দানা অনেক কিছু চাইতে পারতেন, সেটা চাননি। তো এইরকম খুব সুন্দর জিনিস আমাদের বাংলা ভাষা সাহিত্যের মধ্যে আছে। এটা আসলে এই জিনিসগুলা কেন বলা যে আপনাদের অনেকে সাহিত্যের প্রতি, বাংলা ভাষা সাহিত্যের প্রতি মানে মনোযোগ, এত কিছু মুখস্থ করব না। সব মুখস্থের জিনিস না। কিছু জিনিস আছে ইন্টারেস্টিং। আপনাকে ওই ইন্টারেস্টটা আগে খুঁজে পাইতে হবে। তাইলে আপনার জন্য ইজি হবে প্রিপারেশন। দেন হইতে পারে যে এ সখী হামারি দুঃখের নাহি ওর, এ ভরা বাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর। কি সুন্দর লাইন! এটা লিখেছেন বিদ্যাপতি। তো বিদ্যাপতি এরা হচ্ছে বৈষ্ণব পদাবলীর কবি। বৈষ্ণব পদাবলী এটা আসলে হিন্দু ধর্মের একটা অংশ, বৈষ্ণব সম্প্রদায়। এরা হচ্ছে যারা আ রাধা কৃষ্ণের পূজারী, অর্থাৎ রাধা কৃষ্ণের যারা পূজা করে, তো শ্রী চৈতন্য দেব এখানে গুরুত্বপূর্ণ। তো এখানে এই যে বৈষ্ণব পদাবলীর অনেক কবি ছিলেন, জ্ঞান দাস, গোবিন্দ দাস, বিদ্যাপতি। তো বিদ্যাপতি এরা হচ্ছে আসলে ভাষা একটা ভাষায় তৈরি করেছিলেন সেই সময়, যে এটাকে ব্রজবুলি বলা হয়। যে এটা বাংলা এবং মৈথিলি ভাষার সংমিশ্রণে একটা মধুর ভাষা। তো ওই মধুর ভাষায় কিন্তু এই লাইনটা লেখা। তো এরকম লাইনটা আসতে পারে যে আসলে ওই বৈষ্ণব পদাবলীর কবিরা কোন ভাষায় লিখেছেন, বা সেই ভাষাটা আসলে কোন ভাষা দিয়ে তৈরি। বা এই যে চণ্ডীদাসের বিখ্যাত লাইন, "শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই।" এই যে দুঃখের কবি চণ্ডীদাস, বিরহের কবি চণ্ডীদাস এত সুন্দর একটা লাইন লিখেছেন। এটাই আপনার প্রশ্ন যে আসলে এই লাইনটা কে লিখেছেন? তো বাংলা ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রে আমার সাজেশন হইল যে প্রথমত বাংলা ভাষার ক্ষেত্রে আপনি দেখবেন যে আসলে প্রথমত আছে প্রয়োগ, অপপ্রয়োগ খুবই ইম্পোর্টেন্ট। এটা থেকে আসবে প্রশ্ন, বানানো, বাক্য শুদ্ধি, এটা থেকেও ২-১ টা কোয়েশ্চেন আসবে। এরপরে বাকি সমার্থক শব্দ, বিপরীতার্থক শব্দ, তারপরে হচ্ছে ধ্বনি, বর্ণ আছে, শব্দ আছে, পদ আছে, বাক্য আছে, প্রত্যয় আছে, সন্ধি, সমাস আছে। তো এখানে যেগুলো হচ্ছে সমার্থক, বিপরীতার্থক আর হচ্ছে পরিভাষা, এগুলা আপ আ প্রয়োগ, অপপ্রয়োগ এগুলো হচ্ছে আপনাকে মুখস্থের মতো পড়তে হবে। মুখস্থের মতো কিভাবে? যে আপনি একটু যে বইটা আপনার কাছে আছে সেই বইয়ে নেন, নিয়ে এটা দাগায় ফেলেন যে আপনি কোনগুলো সমার্থক, বিপরীত শব্দ পারেন না। সেগুলো আপনি কয়েকবার করে পড়েন, পড়ে মুখস্থ করার ট্রাই করেন। এটা সাজেশন এটাই। আর বাকি প্রয়োগ, অপপ্রয়োগ, বাক্য বানান শুদ্ধির ক্ষেত্রে কিছু প্রয়োগ, অপপ্রয়োগ, বাক্য বানান শুদ্ধি বারবার আসে। ওইগুলাই পড়েন। এক্সট্রা একেবারে রুলস মুখস্থ করে এটা কেন এইরকম হবে না, কেন প্রয়োগ হবে, এটা অপপ্রয়োগ হইছে, এত কিছু জানার দরকার নেই। জাস্ট ওটা প্র্যাকটিস করেন। খাতায় একটু লিখেন যে এই বানানটা এভাবে হবে বা এই বাক্য শুদ্ধিটা এভাবে হবে, এতটুকু। আর বাকি ধ্বনি, বর্ণ, শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধি, সমাস এগুলোর ক্ষেত্রে বেসিক একবার রিডিং দিয়ে ফেলেন। পারলে ৯ম ১০ম শ্রেণীর বইটা রিডিং দেন।
এটা দিয়ে আপনাকে হচ্ছে জাস্ট যেগুলো বারবার আসে কমন সেই জিনিসগুলাকেই হচ্ছে আপনি রিভিশন দেন। আমরা দেখি যে আসলে কি প্রশ্ন আসছিল বাংলা ভাষার ক্ষেত্রে। বাংলা ভাষার ক্ষেত্রে আমরা যদি ৪২তম বিসিএস এর প্রশ্ন দেখি যে এখানে অধিত্যকার বিপরীত শব্দ আসছে আসলে। তো এটা খুব সহজ উপত্যকা। কারণ এখানে দেখেন অপশনে আছে পার্বত্য, সমতল। এই ২ টা নিজেই একজন একটা বিপরীত শব্দ। ধিত্যকার বলে কোনো কিছু নাই। তো অধিত্যকা, উপত্যকা খুব সহজ বিপরীতার্থক একটা শব্দ আসছে। এরপর দেখেন আসছে যে কৃষ্টি। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয়। এই যে কৃষ্টি এইটা হচ্ছে যে আপনি রুলস অনুযায়ী যদি ফলো করেন এটা আ আ আ এটা হচ্ছে একেবারে কৃৎপ্রত্যয় সাধিত শব্দ বা এটা কৃৎপ্রত্যয় কেন হইলো? এত কিছু আসলে কঠিন। কিন্তু আপনি যদি কমন কতগুলা প্রকৃতি প্রত্যয় আসে এগুলা ভাগ করে কয়েকবার পড়েন। আপনি যখনই কৃষ্টি পড়বেন তখনই আপনার মাথায় আসবে কৃষ যোগ তি। এখানে বাকি অপশন গুলো আসবে না। কৃষ যোগ তি বা ক্রি যোগ ইষ্টি, কৃষ যোগ ইষ্টি এগুলো আসবে না। আপনার মাথায় তখন ওটাই আসবে। সো ওভাবে এটা পারবেন। তারপর আসছে ঐহিক এর বিপরীতার্থক শব্দ। এটা পারত্রিক খুবই সহজ। আ এটা শুদ্ধ কোনটা? এটা খুবই সহজ। যন্ত্র না, এটা শুদ্ধ নয়। বিকজ আসলে এখানে মূর্ধন্য নাই। এরপরে আসছে দেখেন তাম্বুলিক শব্দের সমার্থক নয় কোনটি? এটা একটু কঠিন মনে হইতে পারে অনেকের কাছে। বাট যারা সাহিত্য পড়েন বা সাহিত্য অ পাঠটা পড়েছেন সেখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য পড়লে সেখানে আপনি পাবেন যে তাম্বুল খণ্ড নামে একটা খণ্ড আছে। বা আপনি যদি মহাকবি আলাওলের পদ্মাবতীর কোনো আ ব্যাখ্যা পড়েন সেখানে দেখবেন যে পদ্মাবতীর আ ও ওই কাব্যে আলাওল যখন পদ্মাবতীর রূপ বর্ণনা করছেন সেই সময়ে একটা লাইন আছে যে আ নাম যে তাম্বুল রাতুল হইল অধর পরশে। তাম্বুল রাতুল হইল অধর পরশে। সাধারণত হয় কি যে পান খাওয়ার পরে কিন্তু ঠোঁট লাল হয়। কিন্তু এখানে কবি নায়িকার রূপ বর্ণনা করছেন এভাবে যে আসলে বরঞ্চ পান পানের যে লাল কালারটা সেটা আসছে নায়িকার ঠোঁটের সংস্পর্শে। অর্থাৎ তার যে অধর পরশে হচ্ছে তাম্বুলটা রাতুল হইল। মানে অর্থাৎ লাল রঙের হইল। তো তাম্বুল শব্দের অর্থ হচ্ছে আসলে পান। আর তাম্বুলিক শব্দের অর্থ হচ্ছে পান ব্যবসায়ী। তো এখানে এরকম অপশন দেয়া আছে পান ব্যবসায়ী, তামসী এ এ বারুই, পর্ণকার। আর তামসিক শব্দটা এটা আসলে মেঘাচ্ছন্ন বা এরকম কিছু বোঝায়। তাই এটা অর্থ হবে না। তারপর দেখেন খুব সহজ দুরবস্থার সন্ধি বিচ্ছেদ আসছে। তো এটা বিসর্গ সন্ধি। এটাও খুব মানে ওই যে বললাম যে সহজ আপনি এখানে খুব আ রুলস মুখস্থ করার দরকার নেই। জাস্ট এই যে দুরবস্থা এটা বিসর্গযোগ অবস্থা এটাকেই মুখস্থ করে রাখেন কয়েকটা কমন গুলাকে এগুলো থেকে আসবে। এবার দেখেন আসছে বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপদিক। এটাও আসলে আ মুখস্থ রাখার জিনিস। এখানে তারপরেও যদি আপনি বাকি শব্দগুলা একটু পড়েন যে মৌলিক শব্দ, যৌগিক শব্দ সেটার মধ্যে এটা আসতেছে না। কৃদন্ত শব্দ, কৃৎপ্রত্যয় সাধিত যে শব্দ সেটাই কৃদন্ত শব্দ। তো এটা খুব সহজ। এবার প্রশ্ন আসছে যে কোন উপসর্গটি ভিন্নার্থে প্রযুক্ত? তো সেখানে খুব সহজ উপনেতা লেখা আছে, উপগ্রহ আছে, উপভোগ আছে, উপসাগর আছে। তো দেখা যাচ্ছে উপনেতা, উপগ্রহ, উপসাগর এই ৩ টাতেই দেখা যাচ্ছে যে সাগরের চেয়ে ছোট, নেতার থেকে ছোট নেতা, গ্রহের থেকে ছোট গ্রহ। কিন্তু একমাত্র উপভোগের ক্ষেত্রে আসলে বরঞ্চ আরো বেটার যে ভোগের চেয়ে উপভোগ বেটার অর্থে ব্যবহৃত হয়। তো সেজন্য এটা ভিন্নার্থে উপভোগ হবে খুব সহজ। তারপরে ৪২ নং বিসিএস এ আবার আসছে যে সঠিক বানান নয় কোনটি? এখানে প্রাণী বানানটা সঠিক নয়। একই অবস্থা। আ দীর্ঘিকার এবং হচ্ছে এখানে নয়ের একটা ব্যাপার আছে। তারপরে বাবা কোন শব্দের অন্তর্গত? আচ্ছা শব্দের এটা খুব সহজভাবে মানে কোন শব্দ আমরা আ কোন ভাষা থেকে আসছে। যেমন আমরা ছোটবেলায় পড়ছি হরতাল, গুজরাটি শব্দ। তো এরকম শব্দ শ্রেণীবিভাগটা পড়বেন যে আরবি থেকে কোনটা, ফার্সি থেকে কোনটা, তুর্কি শব্দ কোনটা, পর্তুগিজ শব্দ কোনটা, ফরাসি শব্দ কোনটা। তো এগুলা সবগুলা শব্দের যত মানে যেভাবেই পারেন আপনি যদি কোন এটাতে আসলে মেনেমিক বানায়া পড়তে পারেন তাও ভালো। কিন্তু এটা থেকে একটা প্রশ্ন আপনি পাবেন। তারপরে যে মধ্যপদলোপী কর্মধারয় সমাস চিহ্নিত আসন এটা থেকে বললাম। সমার্থক শব্দ আসছে আগুনের। সমার্থক শব্দের ক্ষেত্রে একই কথা কমন সমার্থক শব্দ যেমন আগুনের সমার্থক শব্দ বেশি আসে, চাঁদের আসে, সূর্যের আসে, পর্বতের আসে, বায়ুর আসে। এগুলো একটু ভালো করে মুখস্থ করে রাখেন। তারপরে এখানে আসছে ব্যতিহার বহুব্রীহির উদাহরণ। এই যে দেখেন ব্যতিহার বহুব্রীহি খুব সহজে মুখস্থ করে ফেলতে হবে যে হাতাহাতি, কানাকানি, মারামারি এই ধরনের শব্দগুলাই হচ্ছে ব্যতিহার বহুব্রীহির উদাহরণ। তারপরে আসছে অপাদান কারক, কারক থেকে আসছে। তো অপাদান কারক আমরা ছোটবেলা থেকে মানে পড়ে আসছি যে কোন কিছু থেকে বিচ্যুত, রহিত, গৃহীত এই ধরনের যে ব্যাপার সেগুলো অপাদান কারক। তো ঠিক একেবারে ট্রেন স্টেশন ছেড়েছে। স্টেশন থেকে ট্রেনটা চলে গেছে। সো তাই এটা হচ্ছে অপাদান কারক। এরকম ধীরুক্ত শব্দ থেকে এসেছে আমার জ্বর লাগছে। তো জ্বর এটা ২ বার উক্ত হয়েছে। ২ বার
শব্দটা উচ্চারণ হয়েছে সেজন্য এটা ধীরুক্ত শব্দ। দেন বাক্যের অংশ আসছে কয়টা? ২ টা, উদ্দেশ্য, বিধেয়, হ্যাঁ? সাবজেক্ট, প্রেডিকেট ইংরেজিতে। তারপর উদ্যাসন শব্দ অর্থাৎ এক কথায় প্রকাশ আসছে যে বাসভূমি থেকে বিতাড়িত হওয়া। তো এক কথায় প্রকাশ থেকে প্রচুর মানে ১ টা ২ টা প্রশ্ন অলওয়েজই আসে। তো এক কথায় প্রকাশগুলো যেগুলা পারেন সেগুলো তো ভালো। আর যেগুলো পারেন না সেগুলো কয়েকবার একটু দেখে ফেলেন। তারপরে যেখানে আসছে যে যিনি ন্যায়শাস্ত্র জানেন, নোয়েক এরকম। তারপরে এখানে হ্যান্ড আউট এর পরিভাষা আসছে, জ্ঞাপনপত্র। ইংরেজি পরিভাষায় কিছু জিনিস একটু কনফিউজিং আছে সেগুলাকেই পড়তে হবে। বাকি জিনিসগুলা পড়ার দরকার নেই। তো যারা যে বইটাই পড়েন পারলে এখন এই কম সময়ের মধ্যে যেকোনো একটা ডাইজেস্ট পড়া ভালো। আর যদি কেউ পারেন সময় থাকে ৯ম-১০ম শ্রেণীর ব্যাকরণ বইটা পড়েন। আর যদি কেউ অলরেডি অগ্রদূত, জর্জ এগুলা পড়ে থাকেন ভালো কথা। আর এখানে এই পার্টের জন্য আমার স্পেশাল টিপস হবে যে পারলে ৩৫ থেকে আপনি ৪৬ পর্যন্ত যে প্রিভিয়াস বিসিএস এর কোশ্চেন গুলা আসছে সাহিত্য এবং ব্যাকরণ সেগুলা ভালো করে ব্যাখ্যা সহ ভালো করে ডিটেইলি পড়ে ফেলেন কয়েকবারের জন্য। সাহিত্যের ক্ষেত্রে এখানে সিলেবাসে আছে প্রাচীন ও মধ্যযুগ আর আসছে আধুনিক যুগ ১৮০০ থেকে বর্তমান পর্যন্ত। তো এখানে সাজেশন এটাই যে আপনার প্রাচীন ও মধ্যযুগের মধ্যে আপনি চর্যাপদ আর মঙ্গল কাব্য এই ২ টা ভালো করে পড়ে ফেলেন। এখান থেকে আপনি ২ মার্কস পেয়ে যেতে পারেন। আর আধুনিক যুগ তো প্রচন্ড বড় একটা সিলেবাস। কিন্তু এখানে সব কবি আপনার পক্ষে পড়া সম্ভব হবে না। তবে যে মানে সব কবি পড়বেন না কিন্তু সব কবিদের ম্যাগনাম অপাস মানে তার বিখ্যাত যে কাজটা সেটা আপনাকে পড়তে হবে। ধরেন আপনি আমাদের বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণের আপনি হয়তো সব পড়তে পারছেন না। বাট অন্তত পথের পাঁচালী যে বিভূতিভূষণের লেখা এইটা একটু রিভিশন দিয়ে ফেলেন। আর অতি গুরুত্বপূর্ণ কিছু সাহিত্যিক আছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মীর মশাররফ হোসেন, জীবনানন্দ দাশ, জসীমউদ্দিন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এদের আ আ যে এদের একটু ডিটেইললি পড়ে ফেললেন। তাদের কাব্যগ্রন্থ কোনগুলা, নভেল কোনগুলা বা উপন্যাস কোনগুলা বা তাদের নিয়ে কোনো ইম্পোর্টেন্ট ব্যাপার আছে কিনা? যেমন রবীন্দ্রনাথের ক্ষেত্রে তিনি কবে নোবেল পেয়েছেন, কোন কাব্যগ্রন্থের জন্য? যেমন গীতাঞ্জলির অনুবাদের জন্য তিনি কিন্তু নোবেল পেয়েছেন। দ্য সংস অফারিংস এইরকম যে ইনফরমেশন গুলা সেগুলা আপনাকে জানতে হবে। যেমন কাজী নজরুলের ক্ষেত্রে তার দেখা যায় যে উপন্যাস আছে কুহেলিকা, মৃত্যুক্ষুধা, বাঁধনহারা এখান থেকে প্রশ্ন আসে অলওয়েজ। এই টাইপের জিনিসগুলো ভালো করে পড়েন। এরপরে আধুনিক যুগের ধরেন আপনি যদি আরো ডিটেইল কিছু ইনফরমেশন থাকে যেমন পঞ্চপাণ্ডব কবি বলা হয় কাদেরকে? জীবনানন্দ দাশের সাথে এরপরে আমরা যদি আরো অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, হুম? তো এদের এই কবিগুলার হচ্ছে আসলে ডিটেইল যদি জেনারেল বিসিএস হইতো পড়া লাগতো। বাট আপনি এখন জাস্ট এদের মেইন যে কাজটা তার তিনি যেই কাব্যগ্রন্থ বা নভেল বা এর নাটকের জন্য বিখ্যাত সেটা আপনি পড়ে ফেলেন। আর আরেকটা জিনিস বাংলা সাহিত্যের ক্ষেত্রে বেশি আসে যে কোনটা ভাষা আন্দোলন ভিত্তিক গ্রন্থ বা কোনটা মুক্তিযুদ্ধ ভিত্তিক গ্রন্থ এটা থেকে একটা প্রশ্ন আসে। এরপরে কিছু বিখ্যাত পত্র-পত্রিকা এই রিলেটেড প্রশ্ন আসবে। বিখ্যাত পত্র-পত্রিকা যেমন হচ্ছে আপনার কল্লোল পত্রিকা এটা খুবই বিখ্যাত। এরপর আপনার তত্ত্ববোধিনী পত্রিকা এটা বিখ্যাত। এরপর আপনার সবুজ পত্র প্রমথ চৌধুরী কেন বিখ্যাত? কারণ দেখেন এই সবুজ পত্রের দিয়েই হচ্ছে বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রয়োগ ঘটেছে। তাই এটা বিখ্যাত। এই এটা জানতে হবে। শিখা পত্রিকা, হ্যাঁ? যেমন বাংলায় মানে মুক্ত বুদ্ধির যে চর্চা সেটা আসলে শিখা পত্রিকা দিয়েই শুরু হয়েছিল। তাই এই পত্রিকাটা আ খুবই গুরুত্বপূর্ণ। এরপরে কিছু কবি সাহিত্যিকদের ছদ্মনাম আপনাকে মুখস্থ রাখতে হবে। আমরা ছোটবেলায় পড়েছিলাম আ বনফুল, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। তো কিভাবে যতগুলো ছদ্মনাম আছে সেগুলো একটু পড়ার চেষ্টা করেন। এখান থেকে যদি আমরা দেখি যে কি প্রশ্ন এসেছে, আমরা দেখতে পাচ্ছি যে ১ম প্রশ্ন যদি আমরা দেখি যে কোন সাহিত্যকর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ আছে? ওই যে বললাম চর্যাপদ, সবুজপত্র পত্রিকার সম্পাদক কে? প্রমথ চৌধুরী। মুক্তিযুদ্ধ ভিত্তিক নভেল কোনটি? জীবন ও রাজনৈতিক বাস্তবতা। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কৌতুক নাটক কোনটি? বৈকুণ্ঠের খাতা। আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের যে আপনি যদি সাহিত্যগুলাকে ভাগ করে পড়তে হবে। অর্থাৎ আপনি যদি গল্প পড়েন, ছোট গল্প, কোন ছোট গল্পটা সমাজ আ জীবন নিয়ে বা সমাজ বাস্তবতা নিয়ে লেখা হয়েছে সেটা পড়তে হবে। কোনটা প্রেম রিলেটেড ছোট গল্প, কোনটা অতি প্রাকৃত কোনো গল্প মানে ভূতের গল্প রিলেটেড আ আ গল্প সেগুলো আপনাকে পড়তে হবে। যেমন প্রেম রিলেটেড অনেকগুলো আমরা দেখছি যে পোস্টমাস্টার খুব বিখ্যাত বা এরকম
যেগুলো খুব বিখ্যাত, আমরা বিভিন্ন টেক্সট বইয়ে পড়ে এসেছি। অপরাজিতা, দেনা পাওনা, তারপরে হচ্ছে ছুটি, হুম? এরপরে হচ্ছে শাস্তি, এরপরে ক্ষুধিত পাষাণ। এই ধরনের যে ছোট গল্পগুলো এগুলো বেশি ইম্পোর্টেন্ট। এরপরে যদি নাটকের ক্ষেত্রে রবীন্দ্রনাথের কোনটা কাব্যনাট্য, কোনটা গীতিনাট্য, কোনটা তার হচ্ছে ট্র্যাজেডি নাট্য, সেগুলা মানে আপনাকে ভাগ করে একটু ভালো করে মুখস্থ করতে হবে। সবগুলো থেকেই আপনার প্রশ্ন আসতে পারে যে কোনটা কি। এরপরে ক্যারেক্টার গুলো ইম্পর্টেন্ট, যে এই গল্পের, ছোট গল্পের, পোস্টমার্টাম ছোট গল্পের ক্যারেক্টারের নাম কি, বা দেনা পাওনার অপরাজিতার এই ক্যারেক্টার গুলার নাম আপনাকে মুখস্থ রাখতে হবে। এরপর দেখেন মীর মশাররফ হোসেন থেকে আসছে যে কোনটা তার রচিত গ্রন্থ, গাজী মিয়ার বস্তানি। তারপরে রাজা রামমোহন রায়ের থেকে প্রশ্ন আসছে যে বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার কার রচনা। ওই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার লেখা, হুমায়ুন আহমেদের লেখা। হুমায়ুন আহমেদ এবার খুবই গুরুত্বপূর্ণ। হুমায়ুন আহমেদের যেমন দেয়াল উপন্যাসটা, এটা যে মুক্তিযুদ্ধ ভিত্তিক, বা এই যে আগুনের পরশমণি আমরা অনেকেই টিভিতে এটা দেখেছি। সো এটা থেকে প্রশ্ন আসে। এরপর দেখেন যে মহাকবি আলাউল থেকে প্রশ্ন আসছে যে আলাউল রচিত কাব্য কোনটি? পদ্মাবতী। এখন আপনার দেখেন যে আরাকান রাজসভা, যে রোশাং রাজসভা, সেই রিলেটেড অনেকগুলা সাহিত্যিক ছিল। কিন্তু সবারটা তো মুখস্থ থাকবে না। আপনি জাস্ট বেসিক যে ২-১ জনের যে এই কাব্যগ্রন্থ তারা লিখেছেন, তার মধ্যে আলাউলের যেগুলো আছে সেগুলো ভালো করে মুখস্থ করতে হবে। এরপরে মহিলা, আমাদের দেশের মহিলা লিডিং মহিলা কবি হিসেবে যেমন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের আপনার সবগুলা পড়তে হবে। আসে যে তার রচিত গ্রন্থ কোনটা? পদ্মরাগ। তো রোকেয়া সাখাওয়াত হোসেনের খুব বিখ্যাত কাজ ২-১ টা। তো তার মধ্যে তার যে 'সুলতানা'স ড্রিম' উপন্যাস, সাথে 'পদ্মরাগ', এই ২ টা আপনাকে পারতে হবে। দেন জীবনানন্দ দাশকে নির্জনতম কবি বলেছেন কে? তো এখানে বুদ্ধদেব বসু আ খুবই একজন গুরুত্বপূর্ণ সাহিত্য সমালোচক, সাথে ইনি পঞ্চপাণ্ডবের একজন। ইনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তো সব হিসাবে আসলে বুদ্ধদেব বসু অনেক গুরুত্বপূর্ণ, এবং তিনি জীবনানন্দ দাশকে একটা উপাধি দিয়েছেন, সেটা তাই পরীক্ষায় আসাটা মা মা সাজে। দেবর জীবন থেকে নেয়া এই চলচ্চিত্রের পরিচালককে জহির রায়হান। জহির রায়হানের উপন্যাসগুলো, ছোট গল্পগুলা, এগুলো গুরুত্বপূর্ণ। তারপর বাঁধনহারা অলরেডি বলেছি যে কাজী নজরুল ইসলামের উপন্যাসগুলোর নাম। ঠিক আছে? তো এরপরে আচ্ছা, এইবার আমরা ইংলিশ গ্রামার এবং ইংলিশ লিটারেচার এর ক্ষেত্রে দেখি যে আসলে কি জিনিস পড়তে হবে। আপনি যদি দেখেন যে আমি প্রথমত বলছি যে, "A rolling stone gathers no moss", এখানে রোলিংটা কি? তারপর হচ্ছে "I like swimming", সুইমিংটা কি? এবং "I bought a walking stick", ওয়াকিংটা কি? তো ১ম এ বলে রাখি যে এখানে হচ্ছে পার্টিসিপল এবং জিরান্ডের মধ্যে আসলে এই ডিফারেন্সটা। ১ম এ রোলিং স্টোন, এই পার্টিসিপলটা আসলে পার্টিসিপল এবং জিরান্ড কি? পার্টিসিপল হচ্ছে যেটা অ্যাডজেক্টিভ এর কাজ করে। আর জিরান্ড কি? নাউন এর কাজ করে। ২ টা ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, ভার্ব প্লাস নাউন এর কাজ করে। তো রোলিং স্টোনে স্টোনটা রোলিং হচ্ছে। তো স্টোনের অবস্থাটা রোলিং বোঝাচ্ছে, এজন্য এটা অ্যাডজেক্টিভ, তাই এটা পার্টিসিপল। আর আই লাইক সুইমিং, সুইমিংটা একটা নাউনের মতো কাজ করছে। একটা নাম, একটা জিনিস বোঝাচ্ছে, তাই এটা নাউন। কিন্তু যখন পরের লাইনে যখন আসে যে আই বট এ ওয়াকিং স্টিক, এবার দেখবে ওয়াকিংটা কি স্টিককে এরকম স্টিকের অবস্থা বোঝাচ্ছে কিনা? যদি বোঝাইতো তাইলে কিন্তু এটা অ্যাডজেক্টিভ হইতো, পার্টিসিপল হতো। বাট না, আসলে এখানে সমস্যা হচ্ছে যে কি ওয়াকিং স্টিক পুরোটা মিলে একটা শব্দ বোঝাচ্ছে বা একটা নাম বোঝাচ্ছে। তাই এটা জিরান। এইরকম আসলে সিম্পল জিনিসগুলাই আসলে আসবে। খুব কঠিন জিনিস কিন্তু আসবে না। এরপর ধরেন একটা আমি এখানে দেখছি যে কন্ডিশনাল সেন্টেন্স, 0 কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। উদাহরণ দিলে বুঝবেন। যেমন হতে পারে যে, "If it rains, I will stay home. If I won the lottery, I would travel." আর একটা লাস্টে বলছে, "If I had studied, I would have passed." এখানে দেখেন সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল ২ টা জিনিস আসে। সেকেন্ড কন্ডিশনাল যখন আমি I own, এই যে এখানে own সিম্পল পাস্ট ইউজ হইছে, যেজন্য পরের লাইনে দেখেন I would ইউজ হইছে। আর থার্ড কন্ডিশনাল এর ক্ষেত্রে I had studied অর্থাৎ পাস্ট পারফেক্ট ইউজ হয়েছে। এজন্য I would have passed অর্থাৎ পাস্ট, এখানে would have ইউজ হয়ে পাস্ট পার্টিসিপল ইউজ হয়েছে। তো এই যে would have ইউজ হবে, এই এতটুকু জিনিস জানলে কিন্তু এইখান থেকে অলওয়েজ ১ টা ২ টা কোয়েশ্চেন আসে, যে কন্ডিশনাল থেকে। কঠিন কিছু না। এরপর সাহিত্যের ক্ষেত্রে দেখেন যে আসলে সাহিত্যের ক্ষেত্রে আর কোন লেখকের থেকে না আসলেও শেক্সপিয়র কি লিখেছেন, শেক্সপিয়রের এতগুলা প্লে, নাটক, সবগুলা ড্রামা, এগুলা থেকে কিন্তু প্রশ্ন আসবেই। যে হেমলেট, ম্যাকবেথ, খুব বিখ্যাত তার একেকটা প্লে, জুলিয়াস সিজার, এগুলো থেকে আসবে। এরপরে নাটকগুলা বা প্লেস গুলার ক্ষেত্রে আরেকটা জিনিস ইম্পোর্টেন্ট আসবে, যে আসলে অনেকগুলো প্লেস এর ক্যারেক্টার আপনি একটু জানলেন, পারলে একটু সহজ করে গল্পটা একটু জেনে নিলেন, তাইলে আপনার জন্য ইজি হবে। ছোট করে এর সাথে কোন ক্যারেক্টার, কি বিখ্যাত উক্তি। যেমন ধরেন লিখছে যে জুলিয়াস সিজারে আছে যে কাওয়ার্ডস ডাই মেনি টাইমস বিফোর দেয়ার ডেথ। এখানে গুরুত্বপূর্ণ ক্যারেক্টার কে?
এখানে জুলিয়াস সিজার নিজে একটা ক্যারেক্টার, ব্রুটাস একটা ক্যারেক্টার, অ্যান্টনি একটা ক্যারেক্টার। রোম সাম্রাজ্যের আসলে এখানে কথা বলা হচ্ছে। রোম সাম্রাজ্যের শাসক জুলিয়াস সিজার তিনি যখন আসলে একদম অটোক্রেটিক হয়ে যাচ্ছিলেন, অনেক স্বৈরাচারী হয়ে যাচ্ছিলেন, তখন রাজ্যের যারা সভাসদ ছিলেন তারাই মিলেই ঠিক করলেন যে আসলে জুলিয়াস সিজারকে থামাইতে হবে, জুলিয়াস সিজারকে মেরে ফেলতে হবে। তো এই মেরে ফেলার মধ্যে এমন সভাসদও ছিলেন যারা আসলে যাদেরকে জুলিয়াস সিজার নিজে ভালোবেসে সেই জায়গায় নিয়ে গেছিলেন। তার মধ্যে একজন ছিলেন ব্রুটাস। সেই ব্রুটাসও যখন জুলিয়াস সিজারকে মারতেছিল অর্থাৎ তাকে ছুরি তার গায়ে দিচ্ছিল, সেই সময় আসলে তখন জুলিয়াস সিজার বলে, এ তুই ব্রুটাস, যে তুইও ব্রুটাস শেষমেশ। তো এই যে গল্প, এটা ইন্টারেস্টিং। এগুলা যদি জানেন ভালো। এরপরে হ্যামলেটের আসে যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। তো হ্যামলেট, এই প্রিন্স হ্যামলেট, হ্যামলেট গল্পে যে প্রিন্স হ্যামলেট, ইনি হচ্ছে তার বাবাকে মেরে ফেলে তার চাচা কিং ক্লডিয়াস, এবং তার মা হচ্ছে এখানে সাথে থাকে তার চাচার কুইন গাত্রুদ। এই জন্য তিনি ওখানে ওমেন্স সম্বন্ধে, ফ্রাইলটি দাই নেম ইজ ওমেন, এরকম মহিলাদের সম্বন্ধে অনেকগুলা কথা বলে, যে আসলে যেহেতু তার মা এই ধরনের একটা কাজ করতে পারে মহিলা হিসেবে। তো এই গল্পে আসলে প্রিন্স আহ হ্যামলেট অর্থাৎ তার বাবার যে মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য আসে, যে প্রতিশোধ নেওয়ার জন্য তখন এই যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, একটা এক্সিস্টেন্সিয়ালিজম এর মতো একটা জিনিস, যে একটা স্বগতোক্তি, এটাকে ইংলিশে একটা লিটারেলি টার্ম বলে সলিলোকুই। তো এই যে লিটারেলি টার্ম গুলো কিন্তু আসবে, যে কোনটা সলিলোকুই, কোনটা মনোলগ, হ্যাঁ কোনটা এলিজি, এই জিনিসগুলো একটু জানতে হবে। যে লিটারেটরি এগুলো এক দুই পেজ আছে, একটু পড়ে নেন যে কোনটা কি, তাহলে মুখস্থ হয়ে যাবে। যেমন এখানে আমি বলে দিই, সলিলোকুই স্বগতোক্তি হচ্ছে এমন একটা জিনিস যে আপনার অডিয়েন্স শুনতে পাচ্ছে, আর যে যিনি বলছেন তিনি শুনতে পাচ্ছে, বাট তার যে বাকি কো অ্যাক্টররা অর্থাৎ বাকি যে ক্যারেক্টার তারা শুনতে পাচ্ছে না, মানে স্বগতোক্তি নিজের নিজের মধ্যে বলা। এটা হচ্ছে সলিলোক। আর মনোলগ হচ্ছে এমন একটা জিনিস যে বাকি অ্যাক্টররাও শুনবে এবং অডিয়েন্স তো শুনবেই। তো এটা হচ্ছে মনোলগ এবং সলিলোক এর মধ্যে ডিফারেন্স। আচ্ছা, এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু আসলে আসবে। তো গ্রামারে অলরেডি আসলে আমরা যদি সিলেবাস দেখি, যে আসলে সিলেবাসে দেখতেছি যে আসলে পার্টস অফ স্পিচ থেকে প্রচুর প্রশ্ন আসে। পার্টস অফ স্পিচ এর খুবই ফেভারিট একটা জিনিস। তো পার্টস অফ স্পিচ খুব তার মধ্যে যদি আমি দেখি, জেন্ডার থেকে বেশি, নাম্বার এবং জেন্ডার এগুলো থেকে বেশি প্রশ্ন আসে। এর বাইরে তো ভার্ভ এর মধ্যে কোন ভার্ভের যে টাইপস গুলা সেগুলো জানতে হবে। আর ইডিয়ম এন্ড ফ্রেজ, আমি প্রথম যখন আপনাদেরকে মোটিভেশন দিচ্ছিলাম তখনই আমি ইডিয়ম এবং ফ্রেজের অনেকগুলো ফ্রেজ ইউজ করছি ইংরেজি। তো এই যে ফ্রেজ গুলা, এগুলো কেন ইউজ করলাম, এগুলো আসলে প্রথম সাজেশন হচ্ছে এখানে যে ফ্রেজ গুলো প্রতিদিন পড়েন, অর্থাৎ এরকম ইডিয়ম ফ্রেজ থেকে ২, ৩, ৪টা পর্যন্ত কোশ্চেন আসতে পারে। সো ফ্রেজ, ইডিয়ম এবং ফ্রেজ গুলাকে খুব যেটা করবেন যে একটা বই নিয়ে, যে বইটা আছে আপনি সেটা দাগাই ফেলবেন, যে কোন ইডিয়ম ফ্রেজ গুলো আপনি পারেন, কোনটা পারেন না। যেগুলো পারেন না একটু বারবার করে রিভিশন দেন কয়েকদিন, তাহলে এগুলা থেকে যেহেতু কোশ্চেন আসবে এবং এটা খুব বুঝার কিছুও নাই, একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়লে মনে থাকবে। এটা পড়ে ফেলেন। দেন ক্লজেস খুবই ইম্পর্টেন্ট, একটু জাস্ট হালকা করে আপনি যদি রুলসটা বুঝে ফেলেন কোনটা কোন ক্লজ, তাহলে ইজি হবে। নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা, এটা ইজি। কারেকশনের জন্য আপনাকে যা যা এখানে সিলেবাসে আছে সবগুলোই পারতে হবে। ট্রান্সফরমেশন থেকে প্রশ্ন আসে, ট্রান্সফরমেশনে বিশেষ করে ডিগ্রিটা ভালো করে পড়েন। তারপরে ওয়ার্ডস এর মধ্যে মিনিং, সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং, এগুলোর ক্ষেত্রে একই সাজেশন, যে আপনি এখন প্রতিদিন একটু একটু করে এগুলা পড়েন। হুম, ঠিক আছে। এগুলা আসলে হচ্ছে যে আমরা যদি উদাহরণ দেখি, যে 42তম বিসিএস এ এখান থেকে কি এসেছে। 42তম বিসিএস এ দেখেন যে সিজারিয়ান, সি সেকশনে সিজারিয়ানের বানান আসছে। তারপর আসছে ইউ হ্যাড বেটার সি এ ডক্টর, এটার ইনডিরেক্ট ফর্ম আসছে, খুবই সহজ। তারপরে হচ্ছে আসছে যে কোনটা প্লুরাল ফর্ম সেম থাকে, এরকম অনেকগুলো ওয়ার্ডস আছে যেগুলো প্লুরাল ফর্ম সেম থাকে অলওয়েজ। তো সেগুলো একবার মুখস্থ করে ফেলেন। তার মধ্যে যেখানে ডিয়ার আছে, এর মধ্যে দেখেন যে এ পার্সন হু বিলিভস দ্যাট লজ এন্ড গভর্নমেন্টস আর নট নেসেসারি ইজ নোন অ্যাজ অ্যান অ্যানার্কিস্ট। তো সেটা এরকম এগুলো হচ্ছে এক কথায় প্রকাশ বা এটা মুখস্থ করে ফেলতে হবে। এগুলো অনেকগুলো এরকম জিনিস আছে। তারপর ফ্লোরিড কিসে ইন্ডিকেট করে, ফ্লাওয়ার। তারপর দেখেন কন্ডিশনাল থেকে আসছে, হ্যাড আই নোন ইউ আর ওয়েটিং আউটসাইড আই। তো খুব সহজ, এখানে আই হ্যাড নোন, যেহেতু এটা পাস্ট পারফেক্ট, তো খুব সহজ হিসাব উড হ্যাভ ইউজ হবে। তো দেখেন অপশন প্রথমটাতে উড হ্যাভ নাই, কিন্তু খয়ে উড হ্যাভ নাই, গয়ে উড হ্যাভ নাই, ঘয়ে উড হ্যাভ আছে, এই জন্য এটাই সঠিক উত্তর। খুব সহজ। তারপরে দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স লুক এট দ্য ফ্লাইং বার্ড ইজ, এই যে লুক এট দ্য ফ্লাইং বার্ড, বার্ড পাখি উঠছে, ফ্লাইং পাখিটার উড়ন্ত অবস্থা বোঝাচ্ছে, সেজন্য এটা অ্যাডজেক্টিভ, তাই এটা পার্টিসিপল। ঠিক একইভাবে গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার, স্টারকে
অ্যাডজেক্টিভ মানে বিশেষণ করতেছে সেজন্য এটা অ্যাডজেক্টিভ। ঠিক একইভাবে ইফ আই ওয়্যার ইউ, আই এই যে এখানে ইফ আই ওয়্যার এটা এটা হইলে অবশ্যই আপনি জানেন যে সিম্পল পাস্ট যেহেতু তাইলে উড হবে, শুধুমাত্র উড হ্যাভ হবে না। তারপর আসছে কুলিনারি, এটা কুকিং রিলেটেড, খুবই সহজ। এরপরে আসছে প্রিফিক্স থেকে একটা প্রশ্ন আসছে, এটা সহজ। ওভামের প্লুরাল ফর্ম আসছে এইরকম, এই যে অনেকগুলো এরকম শব্দ আছে যেগুলোর প্লুরাল ফর্ম আপনাকে এরকম মুখস্থ করে রাখতে হবে। তো ইংরেজি গ্রামারের ক্ষেত্রে সাজেশন হলো আপনি ঠিক একইভাবে ডাইজেস্ট যদি পড়তে পারেন ভালো, অথবা আপনি যদি মাস্টার বা কম্পিটিটিভ যেটাই পড়েন সেগুলো পড়েন। আর এখানেও স্পেশাল টিপস একটাই থাকবে, যে প্রিভিয়াস ইয়ারের 35 থেকে 46 একদম ডিটেইলে পড়েন। ওই স্ট্রাকচারটা, ধরেন আপনার কন্ডিশনাল থেকে প্রশ্ন আসছে, আপনি কন্ডিশনাল স্ট্রাকচারটা ওখানে মুখস্থ করেন যাতে এই রিলেটেড আরেকটা প্রশ্ন আসলে আপনি পারেন। বা আপনার যদি ট্রান্সফরমেশন থেকে আসে সেই ট্রান্সফরমেশনটা একটু মুখস্থর মতো করে রাখেন। তাহলে এর বাইরে প্রশ্ন আসবে না। লিটারেচার থেকে আসলে সিলেবাস খুব ছোট যে নেমস অফ দ্য রাইটার্স অফ লিটারেরি প্রিসেস ফ্রম এলিজাবেথান পিরিয়ড টু 21st সেঞ্চুরি। তো এখানে বাংলাকে যেমন প্রাচীন, মধ্যযুগ, আধুনিক যুগে ভাগ করা হয়েছে, এরকম ইংরেজি লিটারেচারকেও এরকম যুগ বিভাগ করা হয়েছে। এই যুগ বিভাগগুলো মেইনলি হচ্ছে ওই যুগের বৈশিষ্ট্য বা ওই যুগের, যদি যেমন রেনেসা হইছে সেই জন্য রেনেসান পিরিয়ড, বা ওই যুগের যিনি কুইন ছিলেন বা কিং ছিলেন তার নামে হয়েছিল, যেমন হচ্ছে এলিজাবেথান পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এরকম পিরিয়ডের নাম দেওয়া হয়েছে। তো এরকম আপনার এখানে প্রাচীন, মধ্যযুগ মানে ওদের যেগুলো সেটা মানে প্রাচীন যুগটা স্পেশালি লাগবে না। এরপর থেকে এলিজাবেথান থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত যা যা আছে সবই পড়তে হবে। আর এখানে কিন্তু বলে দিছে যে ইম্পর্টেন্ট ড্রামা, পোয়েট্রি অ্যান্ড প্রোজ অফ ডিফারেন্ট এজেস ইম্পর্টেন্টটা, মানে আপনার তো এত সাহিত্যিক আছে, সবার সব সাহিত্য আপনি পারবেন না। জাস্ট ইম্পোর্টেন্ট। তার যেটা ইম্পোর্টেন্ট সেটা শুধু আপনাকে মনে রাখতে হবে। যেমন আপনি বেন জনসনের অসংখ্য তার সাহিত্যকর্ম থাকতে পারে। কিন্তু আপনার জাস্ট ভল্পনে এটা যে তার বিখ্যাত সাহিত্যকর্ম এটা আপনার মুখস্থ রাখতে হবে। এইটা হলো ইম্পোর্টেন্ট। তো এখানে তারপরেও কিছু ইম্পোর্টেন্ট রাইটার আছে। তাদের এ যে সাহিত্যকর্ম একটু ডিটেইলে পড়েন, যেমন শেক্সপিয়ার, চার্লস ডিকেন্স, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, জে.বি. শ, জন কিটস, পি.বি. শেলি, আর্নেস্ট হেমিংওয়ে, ডব্লিউ.বি. ইটস, আলফ্রেড টেনিসন এদেরটা ভালো করে পড়েন। আর হচ্ছে কিছু বললামই যে ইম্পোর্টেন্ট রাইটার সবার, যত রাইটার আছে তাদের ইম্পোর্টেন্ট যে বুকস সেগুলো পড়েন। আর কিছু টাইম পিরিয়ড কে ভালো করে পড়েন, যেমন ভিক্টোরিয়ান পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, এগুলাকে একটু ভালো করে পড়েন। লিটারি টার্মস পড়তে বললাম অলরেডি। আর হচ্ছে কোটেশন পড়তে হবে, বিশেষ করে শেক্সপিয়রের যতগুলো কোটেশন আছে, কোনটা কোন প্লের বা ড্রামার কোটেশন, কোনটা কোন ক্যারেক্টার বলতেছে। সাথে কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার, স্পেশালি শেক্সপিয়রের যতগুলা প্লে আছে সেগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টার বা ইম্পর্টেন্ট যতগুলা আপনার এরকম প্লে বা গ্রন্থ আছে, উপন্যাস আছে, সে তাদের ইম্পর্টেন্ট ক্যারেক্টার গুলা, আহ, তারপর বিভিন্ন রাইটারের টাইটেল এগুলা। তো দেখেন এখানে আমরা উদাহরণ যদি দেখি, যে আসছে যে প্যাসেজ টু ইন্ডিয়া, 42তম বিসিএস আসছে, প্যাসেজ টু ইন্ডিয়া ইজ রিটেন বাই, তো এটা ইএম ফস্টারের লেখা। তো ঠিক একইভাবে প্যাসেজ টু ইন্ডিয়া কয়েকবার আসছে, তো এই জন্য প্যাসেজ টু ইন্ডিয়ার ক্যারেক্টার আপনাকে একটু ভালো করে জানতে হবে। যেমন এই প্যাসেজ টু ইন্ডিয়া ক্যারেক্টার এখানে এই নভেলে কিন্তু ডক্টর আজিজ এরকম একটা ক্যারেক্টার আছে। তো এরা এখানে আসলে পাশ্চাত্য এবং প্রাচ্যের মধ্যে যে আসলে আহ, যোগাযোগ সেটাকে নিয়ে বেস করে এই উপন্যাসটা। তো এটা ইএম ফস্টারের লেখা। তারপরে সেপ্টেম্বর অন যশোর, এটা আপনারা পারেন। তারপরে দেখেন আসছে যে ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ, অকার্স ইন এ নোবেল। এটা খুবই ট্রিকি কোশ্চেন, এটা যদি বাংলা সাহিত্যের কোশ্চেন কিন্তু আসছে ইংরেজি সাহিত্যতে। কিভাবে শেষের কবিতা, রবীন্দ্রনাথের শেষের কবিতা উপন্যাসে অমিত লাবণ্য যে জুটি, তো অমিত লাবণ্যকে পটানোর জন্য এরকম সে নিজে এখানে বলে যে আমি আমি জন ডান, ইংরেজি সাহিত্যের জন ডান এই কবির লেখা এই লাইনটা, ফর গড সেক হোল্ড ইউর টাং এন্ড লেট মি লাভ, এটাকে সে একটু ঘুরায় বলে যে দোহাই তোদের একটুকু চুপ কর, ভালোবাসিবার আমারে দে অবসর। এই যে লাইনটাকে টুইস্ট করে বলছে, এখন এটা শেষের কবিতা যে পড়ছিল সেই কিন্তু এটা পারবে, আদারওয়াইজ এই মানে এই প্রশ্নের উত্তর দিয়ে একটু কঠিন। একটু এরকম কিছু কোশ্চেন আসতে পারে। তারপরে ধরেন হচ্ছে এই যে টু বি অর নট টু বি, এটা অলরেডি বললাম কিসের লেখা। ক্রিসমাস ক্যারল চার্লস ডিকেন্সের লেখা। তো এগুলো পারতে হবে। তো এখানে ইংরেজি সাহিত্যের ক্ষেত্রেও সেম সাজেশন, যে আপনি যদি ডাইজেস্ট পড়েন ভালো। আর এখানে একটা বই আমার কাছে খুব ভালো লাগে, যে এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। এই বই আপনি যদি পড়েন, এ হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার, এটাই এনাফ, আর কিছু বই লাগবে না। আর এখানেও টিপস এটাই, যে প্রিভিয়াস 35 থেকে 46 ভালো করে সলভ করেন। বাংলাদেশ বিষয়াবলীর প্রিপারেশন একটু, এটা সবচেয়ে বড় সিলেবাস এটার। এত বেশি জিনিস এখানে আসলে সিলেবাসে দেয়া আছে।
এই অল্প কয়দিনে আসলে এই প্রিপারেশন নেওয়া খুবই কঠিন। তো এখানে কিছু ট্রিকস আছে। যেমন হচ্ছে আপনার ধরেন ডক্টর মোহাম্মদ ইউনুস আ রিসেন্টলি একটা সম্মেলনে গেলেন। নিক্কেই ফোরাম বলে একটা সম্মেলন জাপানে, টোকিওতে। এটা ফিউচার অফ এশিয়া সম্মেলনে বক্তব্য দিয়েছিলেন। তো এই রিলেটেড একটা সাম্প্রতিক যেহেতু জিনিস, এটা থেকে প্রশ্ন আসতে পারে। বা ধরেন আমাদের জুলাই আ আন্দোলন রিলেটেড যেকোনো জিনিস সেটা একটু গুরুত্বপূর্ণ। সেটা একটু ভালো করে পড়েন। সাপোজ আর্ট অফ ট্রায়াম্প আমাদের যে দেয়ালে যে ছবিগুলো আঁকা হয়েছিল ওই জুলাই বিপ্লবের সময়। তো সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে বা ডক্টর মোহাম্মদ ইউনুস রিলেটেড যত কিছু আছে সেগুলো একটু গুরুত্বপূর্ণ। যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস ৩-০ এই থিওরিটা দিয়েছিলেন। তাইলে ৩-০ টা কি, কি? যেমন 0 পোভার্টি, 0 নেট কার্বন, 0 আনএমপ্লয়মেন্ট এই ৩ টা 0 এটা প্রশ্ন আসতেই পারে। তারপরে ধরেন রিসেন্টলি বাজেট হইলো। সেই বাজেটের আকারটা কত? হুম? ৭,৯০,০০০ বা হচ্ছে যে আ এটা রাজস্ব আয় কত? এটা যে একটা ঘাটতি বাজেট, আমাদের যে ঘাটতি বাজেট হয় সেটা আপনার মানে খুব বেসিক জিনিস যে বাজেটের মধ্যে আয়ের যে খাতগুলা এনবিআর বহির্ভূত আয়, এনবিআর এটা একটু জানা যে বেসিক জিনিস জানা। বা বাজেটে আমাদের যে জিডিপি প্রবৃদ্ধি কত হবে বা হচ্ছে আমাদের মূল্যস্ফীতি কি? এই জিনিসগুলা আপনাকে মোটামুটি মুখস্থ রাখতে হবে। আমরা যদি সিলেবাস দেখি যে আ গ্রস সিলেবাস হচ্ছে আমাদের প্রথমত বাংলাদেশের জাতীয় বিষয়াবলী এর মধ্যে আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস, বিশেষ করে আধুনিক যুগ ১৭৫৭ থেকে অদ্যাবধি। আচ্ছা, আর্থসামাজিক ও রাজনৈতিক ইতিহাস আধুনিক যুগ এটা বলছে ১৭৫৭ থেকে অদ্যাবধি। তার মানে হচ্ছে কি? তার মানে আমাদের ১৭৫৭ র আগের যে ইতিহাসগুলো, সেগুলো আমাদের পড়া লাগছে না। এটা খুবই মানে হচ্ছে যে একটা ভালো খবর। কারণ তাইলে হচ্ছে ১৭৫৭ র আগে থেকে যদি পড়া লাগতো, এটা খুবই আ বড় ইতিহাস। অত বড় ইতিহাস আসলে উম আ মুখস্থ রাখা কঠিন। তারপরও এই জায়গা থেকে যে আসবে না সেটা আপনি আসলে বলতে পারেন না। তারপরেও কিছু জিনিস ১৭৫৭ র আগেও কিছু জিনিস আপনাদেরকে মুখস্থ রাখতে হবে বা অন্তত বেসিক আইডিয়া রাখতে হবে। এটা আমাদের কথা। কিন্তু সবচেয়ে এখানে ইম্পোর্টেন্ট যে ১৭৫৭ থেকে অদ্যাবধি হইলেও এখনকার জন্য গুরুত্বপূর্ণ। আপনি বিশেষ করে আমাদের যে ভাষা আন্দোলনের যারা শহীদ বা ভাষা আন্দোলন রিলেটেড প্রশ্ন বা মুক্তিযুদ্ধের একেবারে অনেক আগে যেমন ৬ দফা বা এগুলো বেশি গুরুত্বপূর্ণ ছিল। এখন বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বীরশ্রেষ্ঠদের নাম, সেক্টর গুলা, জেড ফোর্স এর নাম হইতে পারে বা বিভিন্ন ফোর্স এর নাম হইতে পারে। এগুলা একটু ভালো করে আপনাকে পড়তে হবে ইতিহাস থেকে। কৃষির মধ্যে আসলে কৃষি খুবই বোরিং। এখানে অনেকগুলো আগে প্রশ্ন আসতো যে কোনটা কোন শস্য বা ওই আ কোনটা উফশী যে জাতগুলো সেগুলোর নাম মুখস্থ রাখতে হবে। যে টমেটোর এই এটা টমেটোর জাত, এটা আলুর জাত। এগুলা পড়তে যায়েন না, এগুলা মনে থাকবে না। যদি যেটা বেশি কমন পড়তে পারেন তবে এগুলাতে সময় দেওয়ার দরকার নেই। এখান থেকে আপনি যেটা সময় দিবেন যে আমাদের কৃষিজ গবেষণা প্রতিষ্ঠানগুলা যেমন বিএডিসি, বিরি, ইরি এগুলা নিয়ে একটু ডিটেইলস জানেন যে এগুলা কোথায় এটা আমাদের আ মানে হচ্ছে সদর দপ্তর যদি বলি সেটা কোথায় সদর দপ্তর বা এটার অফিস কোথায়? এগুলো একটু জানেন বা এরা মেইন কি কাজ করে? যেমন বিএডিসি যে বীজ নিয়ে কাজ করে, সেচ নিয়ে কাজ করে ওটা জানতে পারেন। এরপরে হচ্ছে ধরেন আপনি বেসিক জিনিস যে আউশ, আমন, বোরো এটা আসলে কোনটা কোন সময় হয়? এই ধরনের কৃষি নিয়ে বেসিক টার্মস গুলা জানেন। এবার বাংলাদেশের জনসংখ্যা, জনশুমারি, জাতি, গোষ্ঠী ও ক্ষুদ্র নিগোষ্ঠী এটার মধ্যে ক্ষুদ্র নিগোষ্ঠী বেশি গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র নিগোষ্ঠী পড়েন আর রিসেন্ট আদমশুমারিটা ওটার বেসিক যে ইনফরমেশন গুলা যে নারী পুরুষের অনুপাত কত বা হচ্ছে আমাদের জনসংখ্যা রিলেটেড বেসিক যে ইনফরমেশন কিছু আছে সেগুলো মুখস্থ করে নেন। অর্থনীতিতে অনেক কিছু আছে। এগুলা এবার বেশি গুরুত্বপূর্ণ না। তবে তারপরেও দরিদ্র বিমোচন রিলেটেড কিছু জিনিস বা জাতীয় আয় ব্যয় বিশেষ করে আমাদের রপ্তানি আয় ব্যয় এটা সবসময় আসে। এটা থেকে আপনি পড়ে নিতে পারেন। শিল্প বাণিজ্য, শিল্প উৎপাদন নিয়ে প্রশ্ন আছে। এটা থেকেও যত কম পড়া যায়। এগুলা বেশি হেক্টিক। তবে যেমন বাংলাদেশের সংবিধান আপনি খুব ইজিলি ২ এ ২ আনতে পারবেন। এটাই বা অনেক সময় ২ এর থেকেও বেশি প্রশ্ন আসে। এটা কিভাবে আনবেন? যে সংবিধানে আপনাকে পড়তেই কিন্তু বলতেছে যে মৌলিক অধিকারগুলো একেবারে মুখস্থ করে ফেলেন। একদম সিরিয়াল বাই অনুচ্ছেদ অনুসারে মৌলিক অধিকার আর হচ্ছে মূলনীতিগুলা। বিশেষ করে ধরেন আপনার আ বা আ কিছু মূলনীতি আছে যে গুরুত্বপূর্ণ মনে হয়। যে নিজের কাছে যেমন জনস্বাস্থ্য, নৈতিকতা ১৮ নম্বর অনুচ্ছেদ। এই জিনিসটা আপনাকে মুখস্থ রাখতে হইতে পারে। তারপর রাজনৈতিক ব্যবস্থা থেকে খুব বেশি প্রশ্ন জাস্ট এখানে জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে বা সংস্কার প্রস্তাবনা নিয়ে প্রশ্ন আসবে। আর সরকার ব্যবস্থাও বিশেষ করে যে প্রশাসনিক বিন্যাস ও সংস্কার অর্থাৎ
এটার মানে হচ্ছে যে আমাদের নতুন বিভাগ, জেলা এগুলা রিলেটেড কিছু প্রশ্ন থাকতে পারে। আর স্থানীয় পর্যায়ের যে আমাদের শাসন ব্যবস্থা অর্থাৎ গ্রাম এবং শহর পর্যায়ে, যেমন গ্রাম পর্যায়ে আপনার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ বা জেলা পরিষদ, শহর পর্যায়ে পৌরসভা, সিটি কর্পোরেশন। তো এগুলার মধ্যে বেসিক কিছু, যেমন ইউনিয়ন পরিষদের সদস্য কয়জন, বা হচ্ছে যে উপজেলা নির্বাচনে কোন পদটা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, কোনটা পরোক্ষ ভোটের মাধ্যমে, এই বেসিক জিনিসগুলা জানতে হবে। আচ্ছা, এরপরে এখানে যদি আমরা দেখি যে আসলে 42তম বিসিএস থেকে এখানে কি প্রশ্ন আসছে হচ্ছে, যেমন সংবিধানের খসড়া কবে উত্থাপিত হয় গণপরিষদে? তো সংবিধানের ইতিহাসটা, যেমন এখানে ৩ টা তারিখ খুব গুরুত্বপূর্ণ। ৪-১২, আ মানে ১২, ৪ আর হচ্ছে ১৬। এটা হচ্ছে যে আপনার ১২ অক্টোবরে হচ্ছে খসড়া উত্থাপিত হয়েছে, ৪ নভেম্বরে গৃহীত হয়েছে, সংবিধান দিবসও ওই দিন, আর ১৬ই ডিসেম্বরে হচ্ছে সংবিধান কার্যকর হয়েছে। এই ৩ টা ডেট মনে রাখলে হচ্ছে। তারপর নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? ধর্মপাল, খুব সহজ জিনিস। সরকারি কর্ম কমিশন সংবিধানে দেখেন এত কিছু থাকতে যে কর্ম কমিশন, যেহেতু আপনি পিএসসি থেকে পরীক্ষা দিচ্ছেন, তাই পিএসসি জাজ করলো। আপনি জানেন কিনা যে পিএসসি সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে আছে? এরপরে এখানে দেখেন বিএডিসির প্রশ্ন আসছে। তারপর বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ সালে। খুবই গুরুত্বপূর্ণ। মানে এবার প্রশ্ন আসলে আপনার বঙ্গভঙ্গ থেকে একটা প্রশ্ন আপনি পাবেন। পলাশির যুদ্ধ থেকে একটা প্রশ্ন আপনি পাইতে পারেন। এগুলো একটু ভালো করে এবার পড়তে হবে। তারপর দেখেন প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কার কর্তৃত্বে প্রযুক্ত হয়? যদি নামে হইতো তাহলে রাষ্ট্রপতি, আর কর্তৃত্বে যেহেতু আমরা প্রধানমন্ত্রী শাসিত একটা সরকার ব্যবস্থা, সেজন্য প্রধানমন্ত্রীর কর্তৃত্বে হয়। তারপর নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ, সংবিধান থেকে অনেক প্রশ্ন আসে। তারপর পলাশির যুদ্ধ জুনের ২৩ তারিখ ১৭৫৭, এখান থেকে প্রশ্ন এসেছে। তারপর দেখেন যে প্রবৃদ্ধির হার, এখানে শিল্প প্রবৃদ্ধির হার এটা বেশি আছে। যমুনার উপনদী, আচ্ছা নদী রিলেটেড যেটা হচ্ছে কোন নদীর সংযোগস্থল কোনটা? আর হচ্ছে একটু ভালো করে জানতে হবে যে কিছু নদীর শাখা নদী, উপনদীগুলা মুখস্থ করতে হবে। আবার এখানে বঙ্গভঙ্গের ফলে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল? পূর্ববঙ্গ, আসাম। আচ্ছা, এইখানে বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে একটু সমসাময়িক জিনিসগুলোর প্রতি চোখ রাখতে হবে। সেটার জন্য স্পেশালি মানে যেটা হয় যে জেনারেল বেসিস গুলাতে অনেক রাইটাররাই হচ্ছে সমসাময়িক বা সাম্প্রতিক জিনিস নিয়ে একটা সাপ্লিমেন্ট বের করে। যদি সেটা বের হয় ভালো, সেটা পড়তে পারেন। আর আদারওয়াইজ নিজে একটু চেষ্টা করবেন যে সমসাময়িক কি জিনিস হচ্ছে, সেটা কারেন্ট অ্যাফেয়ার্স হোক বা যেটাই হোক, একটু উল্টায় নেওয়া, চোখ মানে পাতা উল্টানো, নট যে নেসেসারি যে অনেক বেশি মুখস্থ করতে হবে, এটা করতে পারেন। আর বাকি তো যে বই আপনি পড়েন সেটা পড়বেন। আচ্ছা, আন্তর্জাতিক বিষয়াবলীও খুব বড়সড় সিলেবাস। কিন্তু এখানেও সাম্প্রতিক জিনিসের গুরুত্ব বেশি, বা মানে সাম্প্রতিক জিনিসের গুরুত্বটা এই জায়গায় যে সাম্প্রতিক রিলেটেড, মানে ধরেন রিসেন্টলি ভারত পাকিস্তান যুদ্ধ হইলো একটা। যে ভারত অপারেশন সিন্দুর আর পাকিস্তান অপারেশন বুনিয়ানুন মারসুস করছে। তো এখন এইখানে দেখেন রাফাল নামক একটা বিমানের ব্যবহার হয়েছে খুব বেশি, বা এটা নিয়ে খুব আলোচনা হয়েছে। এখন এটা সাম্প্রতিক প্রশ্ন হইতে পারে, আবার নিরাপত্তাজনিত প্রশ্ন যে হ্যাঁ, রাফাল নামক এই বিমানটা কোন দেশ বানায়? ফ্রান্স বানায়। তো এইটা এই রিলেটেড এখানে প্রশ্ন চলে আসতে পারে। হুম? তা বা এখানে ভূগোল থেকে, মানে এখানে ভূরাজনীতি থেকে এই প্রশ্ন চলে আসতে পারে যে ভারত এবং পাকিস্তানের মধ্যে লাইন অফ কন্ট্রোল আছে কাশ্মীরে, সেই লাইন অফ কন্ট্রোলটা নিয়ে প্রশ্ন চলে আসতে পারে। বা এই যে সিয়াচিন গ্লাসিয়ার, এটা যে এ যে পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীরের বা এবং ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীর, এই ২ জায়গার মাঝামাঝি এই মানে কাশ্মীর এটা আছে, সেটা আপনার চলে আসতে পারে। বা আকসাই চীন, যে এটা চীন কন্ট্রোল করে। বা হচ্ছে যে শ্রীনগর, এটা যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীরের রাজধানী। এইরকম ইনফরমেশন গুলা কিন্তু আসবে। এখানে দেখেন আপনার আমরা যদি সিলেবাস বিশ্লেষণ করি, আমরা দেখি যে এখানে বৈশ্বিক ইতিহাসের মধ্যে আপনাকে বেশি প্রশ্ন আসে হচ্ছে একেবারেই আ যে আমাদের যে সভ্যতাগুলো ছিল, মেসোপটেমিয়া, সিন্ধু সভ্যতা, ফিনিশীয় সভ্যতা, বা এই সভ্যতা রিলেটেড প্রশ্নই বেশি আসে। আঞ্চলিক আন্তর্জাতিক ব্যবস্থা, ভূরাজনীতি এগুলো বললাম। আ আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, চলমান বা সাম্প্রতিক বিষয়গুলো, যেমন আপনার সিরিয়া গুরুত্বপূর্ণ, ইরান সবসময় গুরুত্বপূর্ণ, ইসরায়েল ফিলিস্তিন সবসময় গুরুত্বপূর্ণ, বা রাশিয়া ইউক্রেন গুরুত্বপূর্ণ। এগুলা রিলেটেড জিনিস, বা আপনি যখন অনেকগুলা দেশ পড়ছেন, বিশেষ করে এই দেশগুলা, যে মিয়ানমার পড়েন ভালো করে, যেহেতু এটা খুবই গুরুত্বপূর্ণ, বা রাশিয়া ইউক্রেন এগুলো ভালো করে পড়েন। সব দেশ আপনি ডিটেইলে পড়তে পারবেন না। যেগুলো এখন রিলেটেড মনে হচ্ছে যে এই সময়ে এই জিনিসগুলোর ইম্পোর্টেন্স আছে, সেই জিনিসটাই পড়েন। তারপর আন্তর্জাতিক সংগঠনের মধ্যে অবশ্যই জাতিসংঘ সবসময় বেশি গুরুত্বপূর্ণ। সাথে আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে আপনার ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এই ২ টা সবসময় আসবে। দেখেন ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ ২ টাই কিন্তু টাকা পয়সা নিয়ে কাজ করে। কিন্তু বেসিক পার্থক্য কি? যে ওয়ার্ল্ড ব্যাংক কোন জায়গায় কাজ করে?
আর আইএমএফ কোন জায়গায় কাজ করে। একটু ডিফারেন্স। যে ধরেন আইএমএফ এই ন্যাশনাল মনিটারি ফান্ড এটা বাংলাদেশের জন্য এখন গুরুত্বপূর্ণ। কারণ আমরা ওদের থেকে টাকা নিচ্ছি বা ওদের বিভিন্ন সংস্কার ওরা আমাদের দিচ্ছে আর্থিক খাতে। সেই সংস্কারগুলো আমরা গ্রহণ করছি। বা আইএমএফ এর সাথে একটা শব্দ জড়িত বেইল আউট। হ্যাঁ? তো তারা বেইল আউট করে। মানে কি? তারা হচ্ছে আসলে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখার কাজ করে। আর ওয়ার্ল্ড ব্যাংক যেটা কাজ করে এটা হচ্ছে আর্থিক সহযোগিতা দান করে বা উন্নয়ন প্রকল্পে আর্থিক সহযোগিতা দান করে এই ধরনের কাজ করে। তো এটা বেসিক ডিফারেন্স। আর আন্তর্জাতিকের ক্ষেত্রে আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু কূটনীতি এটা বেশি গুরুত্বপূর্ণ। কপ সম্মেলন হচ্ছে সামনের কপ সম্মেলনটা কোন দেশে হবে? রিসেন্ট কপ সম্মেলনটা কোথায় হলো? বা ইম্পোর্টেন্ট যে কপ সম্মেলনগুলো হয়েছে প্যারিস এগ্রিমেন্ট যে হয়েছে সেগুলা রিলেটেড ইম্পোর্টেন্ট বা কিছু কনভেনশন আছে, হ্যাঁ? প্রোটোকল আছে, কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, হ্যাঁ? এগুলা ভালো করে জানবেন। উম আর লাস্টে যেমন হচ্ছে আপনার একটা নতুন যে সিলেবাসে অন্তর্ভুক্ত হইলো সিভিল সার্ভিস নিয়ে। এইটা আসলে খুব ভালো করে তো কোথাও পাবেন না। কিন্তু যতটুকু সম্ভব আপনি একটু একটা করে একটু গুগল করে নিলেন। বিশেষ করে যেমন সিভিল সার্ভিসের গোড়াপত্তন চীন থেকে হয় এই ইনফরমেশনটা জানলেন বা ভারতের সিভিল সার্ভিসের নাম ইউপিএসসি বা তাদের সিভিল সার্ভিসের কয়েকটা ভাগ আছে সেই ভাগগুলা কি কি এতটুকু বেসিক ইনফরমেশন জানলে হবে। তো আন্তর্জাতিক বিষয়গুলির ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রশ্ন কি এসেছে ৪২তম বিসিএস এ আসছে আইইউসিএন এটার কাজ কি? তো আইইউসিএন এর ফুল ফর্ম জানলেই শুধু হয় যে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। তো এটা নেচার নিয়ে কাজ করে, প্রাকৃতিক সম্পদ নিয়ে কাজ করে। কাটাগোনা প্রোটোকল বললাম অনেকগুলো প্রোটোকল আপনাদের পড়তে হবে। সেনজেন চুক্তি আপনি যখন ইউরোপিয়ান ইউনিয়ন পড়বেন তখন আপনি সেনজেন চুক্তিটা পড়বেন। তারপর আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে কোন দেশ থেকে? চীন থেকে। এবার দেখেন জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট কোন দেশে? মিয়ানমারে। তো বাইক্যামেরাল বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এটা যেমন আমাদের ভারতে আছে লোকসভা, রাজ্যসভা, পাকিস্তানে আছে, মিয়ানমারে আছে। তো এগুলা একবার করে পড়ে ফেলতে হবে। ওপেক এর সদর দপ্তর। আচ্ছা সদর দপ্তরটা খুবই গুরুত্বপূর্ণ। সদর দপ্তর থেকে প্রশ্ন আসে। সদর দপ্তরের ক্ষেত্রে যেটা লাগবে সেটা হচ্ছে যে বেশিরভাগ সদর দপ্তর হয় আপনার ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক আর হচ্ছে সুইজারল্যান্ডে আছে বা ভিয়েনা অস্ট্রিয়াতে আছে। তো জেনেভাতে আছে। তো এই যে কোনটা কোন জায়গায় একটু গ্রুপ করে ফেললে ইজিলি মনে রাখা যায় যে এই গ্রুপের গুলা জেনেভাতে, এগুলা ভিয়েনাতে, এগুলা নিউ ইয়র্কে, এগুলো ওয়াশিংটন ডিসিতে এভাবে করে আর বাকি যেগুলা এক্সেপশনাল এগুলো ইজিলি মনে থাকবে। হ্যাঁ? এগুলো একটু পড়ে ফেলেন যে মেসোপটেমিয়া সভ্যতার প্রশ্ন আসছে। আচ্ছা এখানে একটা প্রশ্ন দেখেন যে ৯২ বছর বয়সী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের রাজনৈতিক জোট পাকাতান হারাপান। আচ্ছা এটা দিলাম কেন? এটা উদাহরণ দিচ্ছি এজন্য যে যখন যেটা ইম্পোর্টেন্ট সেটা আসবে। এই প্রশ্ন রিলেটেড মানে এই রিলেটেড জিনিস এখন আর জীবনে আসবে না। তো এটা আপনি যখন বইয়ে দেখবেন এটা আপনার পড়ারই দরকার নেই। ব্যাপারটা এটা বোঝানোর জন্য এটা দিলাম। বা আরেকটা প্রশ্ন আসছে যে যেমন আর্মেনিয়া আজারবাইজান নিয়ে। আর্মেনিয়া আজারবাইজান তখন গুরুত্বপূর্ণ ছিল। বিকজ তখন ২ দেশের মধ্যে যুদ্ধ চলছিল। এখন আর আর্মেনিয়া আজারবাইজানের কোনো মানে প্রশ্ন আপনার বা ওভাবে অত ডিটেইলস পড়ার দরকার নেই। এখন এটা থেকে আসবে না। তারপরে আসছে ব্রিটন উডস ইনস্টিটিউট কোনটা? আইএমএফ। আচ্ছা ব্রিটন উড ইনস্টিটিউট কোনগুলা? ব্রিটন উড হচ্ছে ওয়াশিংটন ডিসির একটা জায়গা। এখানে যখন সম্মেলন করে সিদ্ধান্ত নেওয়া হইলো যে আমরা বিশ্ব মনিটারি বা বিশ্ব বাজার ব্যবস্থা বা বিশ্বের আর্থিক ব্যবস্থাকে কন্ট্রোল করার জন্য আমরা ৩ টা প্রতিষ্ঠান করব। তো সেই প্রতিষ্ঠানগুলো ছিল একটা আইবিআরডি যেটা ওয়ার্ল্ড ব্যাংকের একটা অঙ্গ সংগঠন। আরেকটা ছিল আইএমএফ এবং আরেকটা হওয়ার কথা ছিল ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। পরে যেটা যদিও এটা হয় নাই, এটা পরবর্তীতে অনেক প্রসেসের মাধ্যমে হয়েছে। তো এইজন্য ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ এদেরকে বেটন উড ইনস্টিটিউশন বলা হয়। তবে এটা দেখেন প্রাচীন প্রশ্ন আসে যে প্রাচীন সভ্যতা থেকে আসে যে বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী বা ইতিহাস থেকে কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল এটা জানেন। আচ্ছা ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি মিয়ানমার। মিয়ানমার এবার খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে প্রশ্ন আসবে। তো এটা আসলে সাজেশন এটার ক্ষেত্রে এটা হলো যে এখন যে রিলেটেড ইনফরমেশন গুলা এখন ওয়ার্ল্ড যে বিষয়গুলো নিয়ে আলোচনা রিসেন্টলি চলছে এই আলোচনাগুলা থেকেই আপনাকে প্রশ্ন হয় মানে ডিরেক্ট ওই সমস্যাগুলো বা চলমান জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে। আদারওয়াইজ ওই রিলেটেড আগের যে কোনো কিছু আসবে। গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা এইটা প্রিপারেশন নেয়া আসলে একটু ট্রিকি বিকজ আমরা অনেকেই যারা ডাক্তার আমরা এতদিন ধরে আসলে ম্যাথের সাথে অনেকে কানেক্টেড না বা এখানে যারা কারা সুবিধা পাবে যারা টিউশন করছেন বা যাদের ম্যাথের আইডিয়া একটু ভালো তাদের জন্য আসলে উম ১ম কথাই হচ্ছে যে ভাই আপনার এটা ডিটেইলড মানে বই ধরে একটা বই নিয়ে ডিটেইল চ্যাপ্টার ওয়াইজ করার কোনো দরকার নেই। আপনি শুধু যেটা করবেন প্রিভিয়াস আ বিসিএস এর প্রশ্নগুলা ভালো করে সলভ করেন একেবারে রুলস টুলস বুঝে। আর অথবা সাথে আপনি অন্য যে রিসেন্ট জবের যে প্রশ্ন আসছে সেগুলোই জাস্ট সলভ করেন। এত একেবারে আপনার বই ধরে আপনার গাণিতিক যুক্তি ও মানসিক দক্ষতা
সলভ করার দরকার নাই। এটা হচ্ছে যাদের আইডিয়া ভালো। অর্থাৎ আপনি এই সময়টা অন্য জায়গায় কাজে লাগান। আর যাদের বেসিক আইডিয়া কম তাদের জন্য হচ্ছে যে কিছু চ্যাপ্টার ওয়াইজ করে আপনি আ কিছু জিনিস এখন থেকেই একদিনে একটা করে চ্যাপ্টারের যেগুলা দেখবেন যে এই জায়গা থেকে প্রশ্ন আসতেছে বেশি, ওইটা ধরে আগান। ধরেন আপনার খুব সিম্পল যে লাভ ক্ষতির থেকে কিন্তু সবসময় প্রশ্ন আসে। বিশেষ করে একটু রিভার্স করে দেয়া হয় যে আ এত টাকা ক্ষতি হইলো, বিক্রয় মূল্য এত হইলে ক্রয় মূল্য কত? এ ধরনের বেসিক জিনিস একটু ১ বার ২ বার করলে কিন্তু পারবেন। তারপরে ধরেন হচ্ছে সরল মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার থেকে আসবে। এগুলো একটু ২-১ বার দেখলেন বা পরিমিতির যে ব্যাপারগুলো, সূত্রগুলো একটু মুখস্থ করলে আপনি কিন্তু ইজিলি ধরেন এই জিনিসগুলো সলভ করতে পারবেন। আদারওয়াইজ খুব ডিটেইলড এখন যেহেতু পড়ার সময় নাই, তাই একটু পারা কঠিন। তবে এখানে আমি যেটা বলব প্রথমত আপনি আমাদের যে পরিমিতির প্রশ্নগুলা এগুলা ভালো করে পড়ে ফেলেন বা এই চ্যাপ্টার গুলা যেমন ত্রিভুজ, বৃত্ত, রেখাকোণ এগুলা, তারপর লসাগু, গসাগু, বিশেষ করে লসাগু, গসাগুর সম্পর্ক নিয়ে প্রশ্ন বেশি আসে। এটাই ভালো করে পড়েন। লাভ ক্ষতির মধ্যে দেখবেন যে বেশিরভাগ একটু রিভার্স টাইপের কোয়েশ্চেন যে অর্থাৎ এত টাকা ক্ষতি হইলো, এত টাকা লাভ হইলো, বিক্রয় মূল্য এত হইলে ক্রয় মূল্য এত কত বা ক্রয় মূল্য এত হলে বিক্রয় মূল্য কত? এই ধরনের সিম্পল প্রশ্ন আসবে। সূচক লগারিদম থেকে প্রশ্ন আসবেই। তাও সূচক লগারিদমের বেসিক কিছু ইকুয়েশন আছে সেখান থেকেই প্রশ্ন আসবে। একটু আ সূত্রটা শিখে একটু ২-১ টা উদাহরণ করে নেন তাইলেই পারবেন। দেন ধারা থেকে গুণোত্তর ধারা, সমান্তর ধারা এটা বেশি গুরুত্বপূর্ণ কারণ এটা থেকে আপনার ম্যাথের ভিতরে প্রশ্ন আসবে। সাথে আপনার মানসিক দক্ষতার ভিতরে প্রশ্ন আসবে। তাই ধারার সবচেয়ে আ সহজ হচ্ছে ধারার সূত্র খুব বেশি না। অল্প কয়েকটা জাস্ট ট্রিক্স টা একবার দেখে নেন যে এই সমষ্টিটা এভাবে বের করতে হয় বা পরবর্তী এই সংখ্যাটা কিভাবে বের করব সেটা একটু ২-১ বার ধরলে পারবেন। আর বীজগাণিতিক সূত্রাবলী এগুলা রিভিশন দিলেই পারবেন। কিন্তু আমরা যদি দেখি যে ৪২ বিসিএস এ এখান থেকে কি প্রশ্ন আসছে দেখেন বৃত্তের ব্যাস ৪ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? আচ্ছা এইটা ধরেন আপনি ম্যাথ ওয়াইজ যদি করতে চান যে আমরা যদি বৃত্তের ক্ষেত্রফল বাইর করতে হয় পাই আর স্কয়ার। আর হচ্ছে ব্যাসার্ধ। এখানে বলছে ব্যাস বৃদ্ধি পায়। তাহলে আপনি ওখানে আর কে ব্যাস বানায়া বা সেখানে ৪ গুণ বৃদ্ধি করলেন। তারপর দেখবেন যে ইকুয়েশন মিললে ১৬ কিন্তু সহজ ট্রিক্স হচ্ছে এই ধরনের প্রশ্নে এরকম হয় যত গুণ ৩ গুণ হইলে ৩ এর স্কয়ার, ৪ গুণ হলে ৪ এর স্কয়ার, ৪ এর স্কয়ার ১৬, ৩ হইলে ৯, ২ হইলে ৪ এভাবে করে কিন্তু পারা যায়। এতটুকু আপনি যদি জেনে যান তাহলে আপনাকে ওই বসে ম্যাথটা করতে হবে না। লগ এর ক্ষেত্রে দেখেন লগ উম বেস x 1 টু দি আ আ ওয়া আ 9/1 ইস ইকুয়াল টু -2 এটা খুবই ইজি একটা লগ এর ইকুয়েশন থেকে এই প্রশ্নটা আসে যে লগ হ্যাঁ, ধরেন হচ্ছে এটা আপনার যেকোনো একটা বেস থাকলো a টু দি পাওয়ার ধরেন 2 ইস ইকুয়াল টু x হইলে তখন ওই যে a টু দি পাওয়ার x ইস ইকুয়াল টু 2 হয়ে যাবে। খুব মানে এপাশ থেকে ওপাশে নিয়ে যাওয়ার একটা ব্যাপার। তারপরে পরিমিতি থেকে আসছে যে বর্গক্ষেত্রের বাহু নিয়ে আসছে এবং কর্ণ। তো কর্ণের অনুপাতের ক্ষেত্রে √2a এই সূত্রটা যদি আপনি জানেন এই ম্যাথটা আপনি করতে পারতেছেন। তারপর দেখেন চক্রবৃদ্ধি সরল ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য আসছে যে বার্ষিক শতকরা 10% হারে ৳১,০০০ ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? এখন ধরেন আপনি সূত্র দিয়ে এটা করতে পারবেন যে একেবারে I is equal to PNR এভাবে করে মিলাই করতে পারবেন। আর যদি আপনার ম্যাথের এক্ষেত্রে এখানে বেসিক আইডিয়া ভালো থাকে যে সরল এবং চক্রবৃদ্ধি মুনাফার বেসিক ধারণাটা যদি আপনি বুঝেন। সরল মুনাফা কি? যে আমার ৳১,০০০ র ১ বছরে ১০% হবে হচ্ছে ৳১০০। আবার ৳১,০০০ ২ বছরে ১০% মুনাফা হবে ৳২০০। এটা হইল সরল মুনাফা। আর চক্রবৃদ্ধি মুনাফা কিভাবে কাজ করে? সুদের উপরে সুদ কাজ হয়। অর্থাৎ কিভাবে? যে ১ম বছরে ৳১,০০০ র যে ১ বছরে সরল মুনাফা হয় কত টাকা? ৳১০০ দ্বিতীয় বছরে সরল মুনাফা ৳১০০ মানে ২০০ কিন্তু চক্রবৃদ্ধির ক্ষেত্রে ওই যে ৳১০০ ১ম বছরে হইলো, সেটা দ্বিতীয় বছর হইলে ১ বছর তো হয়ে গেছে। তাইলে এই ৳১০০ রও একটা মুনাফা আসবে। তো ৳১০০ র আবার 10% কত? ৳১০ তাইলে মোট ৳২১০ আসবে চক্রবৃদ্ধির ক্ষেত্রে। আর সরল মুনাফার ক্ষেত্রে আসতেছে ৳২০০ তাইলে পার্থক্য হচ্ছে ৳১০ এভাবে আপনি বের করতে পারেন সূত্র-টুত্র না বুঝলেও। তারপরে দেখেন একটি দ্রব্য ৳১৮০ য় বিক্রয় করে 10% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখন ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে যে ১০% ক্ষতি হইছে আর বিক্রয় করছে ১৮০। ক্ষতি যেহেতু হয়েছে তার মানে হচ্ছে ক্রয় মূল্য বেশি। তাইলে অপশনে যদি আপনার যেটা কম থাকবে যেমন ১৬২ এটা অটো বাদ হয়ে যাবে। বাকি যেগুলা সেগুলোর মধ্যে চিন্তা করবেন। এখন একটা যদি ধরি ১ম ক নাম্বারেই ধরি ২০০ র ১০% হচ্ছে কত? ২০০ র ১০% হচ্ছে ২০। তাহলে ২০০ থেকে ২০ গেলে ১৮০ ১ম টাতে মিলে গেল। এভাবে করতে পারেন। এবার দেখেন লসাগু গসাগুর আ আ সম্পর্ক নিয়ে আসছে। এটা কঠিন কিছু না। তো এখানেও আমার সাজেশন হলো ভাই
আপনার প্রিভিয়াস ইয়ারের গুলা সলভ করেন, সূত্র সহ বুঝেন, তাহলে আর কিছু লাগবে না। মানসিক দক্ষতার ক্ষেত্রে উম মানসিক দক্ষতা আসলে ইন্টার রিলেটেড। আপনি যদি বাংলা ব্যাকরণ ভালো করে, বিশেষ করে বাংলা ব্যাকরণের প্রয়োগ, অপপ্রয়োগ, তারপরে বানান শুদ্ধি এগুলো যদি ভালো করে পারেন, এটা থেকে প্রশ্ন আসবে। ইংরেজিতেও সিনোনিম, অ্যান্টোনিম বা হচ্ছে এক কথায় প্রকাশ এগুলোও কিন্তু মানসিক দক্ষতার ভিতরে চলে আসে। উম ঠিক একইভাবে ম্যাথের সরল আপনার মুনাফা, লাভ, ক্ষতি, ঐকিক নিয়ম, লসাগু, গসাগু সবকিছুই কিন্তু আবার হচ্ছে ভগ্নাংশ এই মানসিক দক্ষতার ভিতরেই চলে আসে। তো মানসিক দক্ষতার ক্ষেত্রে এটা হচ্ছে যে আপনার অন্য সাবজেক্ট ভালো করে পারলে মানসিক দক্ষতার হয়ে থাকবে। বিশেষ করে মানসিক দক্ষতার সংখ্যাগত ক্ষমতা থেকে বেশি প্রশ্ন আসে। সমস্যা সমাধান থেকে অল্প প্রশ্ন আসে, অত বেশি প্রশ্ন আসে না। বিশেষ করে বানান ভাষা থেকে অনেক প্রশ্ন আসে। এখানে যদি আমরা দেখি যে ৪২ বিসিএস এ প্রশ্ন আসছে যে এরকম আপনি দেখেন যে সংখ্যা মিলানোর খুবই সহজ। তারপর আসছে আইস যদি কোল্ডনেস হয় তাহলে আর্থ কি? তো আইসের ধর্ম যদি কোল্ডনেস মানে হয় তাহলে আর্থের ধর্ম গ্র্যাভিটি এভাবে মিলাইতে হবে বা একটা ধারা আসছে যেমন ৩, ৯, ২৭, ২১ তো আপনি যদি ৮১ এভাবে দেখেন যে ৩ তিরিকে ৯, ৩ নং ২৭ এভাবে দেখেন তাহলে আপনি ইজিলি জাস্ট বের করতে পারতেছেন যে আসলে উত্তরটা কি হবে। তো তারপর দেখেন ভগ্নাংশের গুণফল। তো ভগ্নাংশের গুণের ট্রিক্সটা যদি মানে জানা থাকে যে আসলে ভগ্নাংশ মানে হচ্ছে যে দশমিকের পরে যতগুলো সংখ্যা হবে ততগুলো সংখ্যা কিন্তু আগে থাকবে। সেটা আপনাকে আগে হিসাব মিলাইতে হবে। তো আগে এখানে ১, ২, ৩ এরকম করে হিসাব মিলানো বা হচ্ছে যে কিভাবে গুণ করা এই ট্রিক্স ছোট ট্রিক্স জানলে এটা আসবে। ধর ভগ্নাংশ কোনটা বৃহত্তর এটা বাইর করার ট্রিক্স জানতে হবে। তো এখানে মেন্টাল এবিলিটির ক্ষেত্রে সাজেশন হইলো আপনার প্রিভিয়াস রিটেন এবং প্রিলি মানে বিসিএস রিটেনেও আগে যেগুলো আসছে এবং সাথে প্রিলিমিনারি অনেকগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে। এই প্রশ্নগুলো আপনি জাস্ট বুঝে বুঝে করেন এবং সিমিলার টাইপের প্রশ্নই আপনাকে বারবার দিবে। এট লিস্ট ১০ এর মধ্যে আপনার ৮ টা প্রশ্ন আপনি এট লিস্ট পাবেন যেটা একদমই সরাসরি প্রিভিয়াস বিসিএস এ হয় রিটেন বা প্রিলিতে আসছে। বা একেবারে সেম নিয়মে আপনি পাবেন। সো মেন্টাল এবিলিটি নিয়ে একটাই কথা যে আপনি প্রিভিয়াস বিসিএস এর কোয়েশ্চেন গুলো একটু ভালো করে পড়ে ফেলেন। তো সবাইকে ধন্যবাদ। পারলে এই অল্প সময়ের মধ্যে জেনারেল পার্টটাকে এভাবে আপনি একটু যদি দেখে বা মিলে করতে পারেন তো ভালো। আর যদি কোন ধরনের সাজেশন চান অবশ্যই কমেন্টে বা আমাকে ইনবক্সে জানান। তাহলে আমি ট্রাই করব আপনাদের প্রবলেম গুলা যদি সমাধান করে দেওয়ার বা কোনভাবে সাজেশন দেয়া যায় সে ব্যবস্থার জন্য। ধন্যবাদ সবাইকে।